গল্প ভালোবাসার মৌসুম। লেখনীতে জান্নাতুল ফেরদৌস। অন্তিম পর্ব। দুপুর 2টা হসপিটাল থেকে অনুভব সোজা অফিসে আসে। আজ একটা মিটিং আছে। আদমান কায়েসের পরিচয় পেয়ে ইব্রাহিম শেখ আর পারিবারিক ব্যবসায় ছেলের উপর চাপ প্রয়োগ করেন না। ছেলের প্রফেশন নিয়ে তিনি বেশ গর্বিত। তবে এর ভিতর এক কষ্ট লুকিয়ে আছে। ছেলের হাতে ভাইয়ের ধ্বংস। তবে অন্যায় যত বড় হোক এর সাজা পেতেই হবে। আজ না হোক কাল। অনুভব অফিসের এসেই সোজা কনফারেন্স রুম গিয়েছে। ইব্রাহিম শেখ আগেই এসেছেন। সকালের অনুভবের কথা শুনে আর ছেলের সাথে কথা না অফিসে চলে এসেছে। মিটিংয়ের মাঝেই হঠাৎ তার ফোন বেজে ওঠে। অনুভব সকলের দিকে তাকিয়ে সরি বলে ফোন নিয়ে বাইরে চলে যায়। রুবায়েতের ফোন এসেছে রিসিভ করে 1 মিনিটে কিছু কথা বলে নেয়। চোখে মুখে তার এক রহস্যময় দীপ্তি দেখা যায়। তারপর ফোন রেখে দিয়ে রুবায়েতের একটা মেসেজ সেন্ড করে মিটিংয়ে চলে যায়। আয়াত অনেক আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু শরীরটা যেন ক্লান্তিতে অবশ হয়ে আছে। সারারাত অনুভবের উন্মাদনা আর পাগলামিতে মেয়েটা একেবারে কাবু। বাইরে বৈরী আবহাওয়া, ঝরঝরে বাতাস আর বৃষ্টির ছিটেফোঁটা যেন অনুভবের আবেগকে আরো উস্কে দিয়েছিল, আর পুরো রাতটা শুধুই তার হয়ে উঠেছিল। ভোরের দিকে আয়াত ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই শরীরের ব্যথায় কুঁকড়ে ওঠে। উঠে দাঁড়াতে গিয়ে টের পায়, শরীরটা যেন তার নিজের না। ঠিক তখনই ঈশা ঘরে ঢোকে। প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু আয়াতের মুখের অভিব্যক্তি দেখে ধীরে ধীরে সব বোঝার মতো বুদ্ধিমতী সে। কোনো প্রশ্ন না করে আয়াতকে ধরে বসায়, খাওয়ায়, ওষুধ খাওয়ায়। ঈশা অহমিকা শেখকে জানিয়ে দেয়, আপু অসুস্থ, আজ তাকে কেউ যেন বিরক্ত না করে। আয়াত আবার ঘুমিয়ে পড়ে। দীর্ঘ এক নিদ্রা শেষে দুপুর গড়িয়ে যায়। ঘুম ভাঙতেই আয়াত ধীরে উঠে বসে, একটানা হামি তোলে। গায়ের জ্বর জ্বর ভাবটা নেই। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। বিছানা ছাড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে এখনো অনুভবের শার্টটা পরে আছে। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, চিরুনি দিয়ে আছড়ে বেঁধে নেয়। তারপর আয়নার দিকে তাকায় গলায় আর গলার নিচে লালচে দাগ। অনুভবের ভালোবাসার চিহ্ন, যেন কিছু বলা না হলেও সব বলে দেয়। আয়াত হাত বুলিয়ে নেয় সেই দাগে। মুখের কোণে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। বিদেশ থেকে ফিরে অনুভবকে প্রথম যখন দেখেছিল, তখন সে ছিল এক কঠিন মানুষ, ভাষায় কম, অভিব্যক্তিতে আরো কম। যেন এক ধাতব আবরণে মোড়া। অথচ গত রাতের অনুভব ছিল সম্পূর্ণ ভিন্ন। গম্ভীর আর রাগী চেহারার আড়ালে এক অদ্ভুত কোমলতা, ভালোবাসার প্রখরতা, যা আয়াত আগেও টের পেয়েছে, কিন্তু এত গভীর করে নয়। অনুভবের স্পর্শ পেয়ে আয়াত যেন আরো উজ্জ্বল হয়ে গিয়েছে। পরিপূর্ণভাবে নিজেকে আবিষ্কার করেছে। তার নারীত্বতাকে জাগিয়ে তুলেছে। যা শরীরে গঠনে তার সৌন্দর্য ফুটে উঠেছে। আয়াত ড্রেস চেঞ্জ করার জন্য শার্টটা খুলছিল। নাকের কাছে আসতেই হঠাৎ অনুভবের শার্ট থেকে একরকম মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। আয়াত থমকে যায়। নাকটা আবারও শার্টের কাছে নিয়ে আসে। সেই ঘ্রাণ তার অতি প্রিয়। অদ্ভুত এক ঘ্রাণ, যা সে দূর থেকেও চিনে ফেলে। বারবার শার্টে নাক ঘষে। চোখে মুখে একরকম প্রশান্তির ছোঁয়া এসে পড়ে। অজান্তেই ঠোঁটে হালকা হাসি খেলে যায়। তারপর নিজেকে সামলে নেয়। একটা লং কুর্তি পরে নেয়। শেখ ম্যানশনে বিয়ের আমেজ লেগে গেছে চারদিকে। আলো, সাজ, মানুষের কোলাহল। তবু আয়াতের মন যেন এই আনন্দ ছুঁতে পারছে না। সে রেডি হয়ে নিচে নামে। যদিও হাঁটতে একটু কষ্ট হচ্ছে তার। ডেকোরেশনের লোকেরা এসেছে, বাড়ি আর ছাদ সাজাচ্ছে রঙিন ফুল আর লাইটে। আয়াত সরাসরি কিচেনের দিকে যায়। রান্নাঘরে রহিমা আর অহমিকা শেখ ব্যস্ত রান্না বান্নায়। আয়াত দরজার চৌকাঠে দাঁড়িয়ে বলে, আর আম্মু? অহমিকা শেখ পিছন থেকে ঘুরে তাকান। আয়াতকে দেখে একটু চিন্তিত হয়ে এগিয়ে আসেন। কপালে হাত রেখে বলেন, খারাপ লাগছে তোর? জ্বর তো কমে গিয়েছে, কিছু লাগবে? আয়াত মাথা হেলিয়ে বলে, মাথা ধরেছে বড় আম্মু, আমাকে কফি দাও না? অহমিকা শেখ হেসে মাথা নাড়েন। আচ্ছা তুই গিয়ে বস, আমি দিচ্ছি। তিনি রহিমাকে কিছু বলে চুলার দিকে এগিয়ে যান। আয়াত ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ে। সেই সময় ঈশা এসে পাশে বসে। আয়াতকে দেখে বলে, আপু তোমার জ্বর কমেছে? কমেছে। তোর ভাই কখন অফিসে গিয়েছে? ইস্যু সকালেই গিয়েছে, তুমি ঘুমিয়েছিলে।
আয়াত বলল, আচ্ছা। এরই মাঝে অহমিকা শেখ কফি এনে আয়াতকে দেয়। ঈশাকে কফি খাওয়ার জন্য বললে সে জানায় সে খাবে না। হাসপাতালের কেবিনে বিকেলের হালকা আলো ছড়িয়ে আছে। জানালার পাশে রাখা টেবিলের ওপর ওষুধের প্যাকেট, কিছু রিপোর্ট আর একটা আধখোলা বই। আহান কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ফারহা চুপচাপ বসেছিল। আহান নড়েচড়ে বসার চেষ্টা করতেই ফারহা তড়িঘড়ি করে তার পাশে চলে আসে। এই কি করছেন আপনি? আহানকে আলতো করে বসিয়ে দিয়ে বালিশটা পিঠের পিছনে গুজে দেয় সে। শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, আমায় ডাকতে পারতেন তো। আহান ঠোঁটটা সামান্য বাঁকিয়ে বলে, আমি কি মরে গেছি নাকি, মেয়ে? আমি ঠিক আছি। সারাক্ষণ এইভাবে শুয়ে থাকা কি ভালো লাগে? এই কথাটুকু শুনেই ফারহার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। চোখের কোণ ভিজে আসে চুপ ইশারে। লোকটা কত খারাপ! নিজের শরীরের এই অবস্থা, তাও কি নির্দয়ভাবে বলে গেল কথাগুলো। ফারহার মুখে কোনো জবাব না পেয়ে আহান তার দিকে তাকায়। ফারহার চোখে তখন পানি টলটল করছে, যেন যে কোনো মুহূর্তে ঝরে পড়বে। আহান ধীরে হাত বাড়িয়ে ফারহার গালে ছোঁয়ে। কি হয়েছে ফারহা পাখি? চোখে পানি কেন? ফারহা নাক টেনে নেয়, চোখ নামিয়ে ফেলে। কিন্তু চোখের পানি তখন আর থামে না, গড়িয়ে পড়ে গাল বেয়ে। আহান ধীরে সেই পানি মুছে দেয় হাতের আঙুলে। বলো না, কাঁদছো কেন? আমি তো এখানেই আছি, কোথাও যাইনি। ফারহা মাথা তুলে তাকায়, চোখ তার ছলছল করে। তারপর বলে, আপনি বড্ড পাষাণ কেন আহান? এসব কি অনুক্ষণে কথা বলেন? আমায় আপনি একদম ভালোবাসেন না। আমায় ভালোবাসলে এসব বলতেন না। আমাকে কষ্ট দিবেন না বলে বারবার কষ্ট দিচ্ছেন। আমি আর এসব নিতে পারি না। পরের বার যদি আপনি এসব বলেন তাহলে আমিও না হয় আপনার সাথে দুনিয়া ত্যাগ করব। আপনি হিনা, আমার এখানে কেউ নাই। ওপারে না হয় আপনার সাথেই থাকবো। এই পাগল মেয়ে, কি সব বলছো তুমি? আর কে বলেছে ভালোবাসি না তোমায়? তোমায় ভালোবাসি বিধায় আমি আজ বেঁচে। তুমি আর আমাদের সন্তান আমার ছোট একটা দুনিয়া। অনন্তকাল তোমাদের নিয়ে বাঁচতে চাই, বুঝলে? আমার সূচনায় তুমি, উপসংহারে ও তুমি। আমাদের পরকালেও বিচ্ছেদ না হোক। আর সুস্থ হয়ে নেই, তারপর বুঝাবো ভালোবাসি কিনা। আহানের কথায় ফারহা কান্না থামিয়ে দেয়। গাল মুখে রক্তিম আভা ফুটে ওঠে। কোন কিছু না বলে আহানের হাতটা শক্ত করে ধরে থাকে। প্রিয় মানুষের সুস্থতা আমাদের কাছে যেন সুখময় মুহূর্ত। অনুভব মিটিং শেষ করে কনফারেন্স রুম থেকে বেরিয়েছে। আপাতত তার আর অফিসের কোন কাজ নেই। একটু পরেই বেরিয়ে পড়বে। রুবায়েত অনুভবের জন্য ওয়েট করছে হয়তো। তারা কারো আজ কিছু হিসাব কষবে। অনুভব ছাড় দিলেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইব্রাহিম শেখ অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসেন। হঠাৎ পিছন থেকে ভেসে এলো ইব্রাহিম শেখের কণ্ঠ। অনুভব। অনুভব দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালো। ইব্রাহিম শেখ দাঁড়িয়ে আছে। তার চোখে প্রশান্ত এক দৃশ্য, গাম্ভীর্য মেশানো স্নেহে ভরা। অনুভব দ্রুত পায়ে এগিয়ে এল বাবার দিকে। তারপর ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বলল, হ্যাঁ, কিছু বলবে? ইব্রাহিম শেখ একটু চুপ থেকেই শুরু করলেন। শোনো, তোমার আর আয়াতের বিয়েটা তো তখন খুব একটা আনুষ্ঠানিক হয়নি। সময় ছিল না, পরিস্থিতিও খুব জটিল ছিল তখন। কিন্তু এখন সবকিছু একটু স্থির হয়েছে। আমি চাই, ঈশা আর রুবায়েতের সাথে তোমাদের বিয়েটা এবার আনুষ্ঠানিকভাবে হোক। সমাজ, পরিবার সবকিছু মাথায় রেখে। তুমি কি বলো? অনুভব বাবার মুখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চোখে ভেসে উঠল পুরনো দিনগুলোর ঝাপসা ছায়া, কথা, প্রতিশ্রুতি আর কিছু অসমাপ্ত। তারপর আস্তে করে মাথা নেড়ে বলল, তুমি যেমন চাও, করো। তাহলে তুমি আয়াতকে নিয়ে কেনাকাটা সেরে নাও। হাতে মাত্র 4 দিন বাকি, অনেক কাজ এখনো বাকি আছে। ইব্রাহিম শেখ বললেন চিন্তিত গলায়। জি বাবা। ঠিক আছে। এখন আমি যাই, একটা জরুরি কাজ আছে। অনুভব শান্তভাবে জবাব দিল। ইব্রাহিম শেখ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, এখন আবার কিসের কাজ? অনুভব আলেশহীনভাবে জবাব দিল, আছে একটা দরকারি কাজ। ইব্রাহিম শেখ ভাবলেন, হয়তো ডিপার্টমেন্ট থেকে কিছু দায়িত্ব এসেছে। তাই বললেন, ঠিক আছে, সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করো। অনুভব ছোট করে বলে সেখান থেকে বের হয়ে এল। পার্কিং এরিয়াতে এসে ফোন করল রুবায়েতকে। রুবায়েত ফোন ধরতেই বলে উঠল, তুই কই? অনুভব, কতক্ষণ দাঁড়িয়ে আছি। কখন আসবি? আসছি আমি।
শান্ত কণ্ঠে জবাব দিল অনুভব। তাড়াতাড়ি আয়। আমি এখানে চলে এসেছি। হুম। আর কিছু না বলে অনুভব কল কেটে দিল। তার চোখ মুখে শান্ত ভাব, কিন্তু সেই শান্ততার আড়ালে যেন জমে আছে কোনো গাঢ় ভাবনা যা ধরাছোঁয়ার বাইরে। সে ফোনটা পকেটে রেখে গাড়িতে উঠে বসে। গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় সে। গন্তব্যের চেয়ে মনে চলতে থাকে অজস্র হিসেব নিকেশ। 20 মিনিটের মাথায় একটা নিরিবিলি, শান্ত জায়গায় এসে পৌঁছায় তারা। চারপাশে পাখির ডানার শব্দ, হালকা বাতাসে গাছের পাতাগুলোর নরম দুলুনি, সব মিলিয়ে জায়গাটা যেন এক রূপকথার মতো। রুবায়েত আগে থেকেই এসে বসে আছে, পাশে লিয়া। কিছুক্ষণ পরেই অনুভব সামনে এসে দাঁড়ায়। লিয়া যেন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। অনুভব নিজে তাকে ডেকেছে যেন তার কাছে স্বপ্নের মতো। সে ভালো করেই জানে অনুভব কখনো চোখ তুলে তাকায় না, কথা বলাও যেন বিরল। আর আজ সেই অনুভবই নিজে ডেকেছে তাকে। লিয়ে সেজেগুজে এসেছে, যেন এই দিনের অপেক্ষাতেই ছিল। অনুভবকে সামনাসামনি দেখে সে যেন আরো বেশি উৎফুল্ল হয়ে ওঠে। অনুভব এসে সামনের পাতানো চেয়ারে বসে। রুবায়েত তার পাশে। লিয়া নিজের হাত মুঠ করে নেয়, আতঙ্ক আর উত্তেজনায় বুক ধুকপুক করছে। সাহস করে লিয়া নিজেই জিজ্ঞেস করে, তুই আমায় ডেকেছিস, অনুভব? অনুভব মাথা তুলে শুধু এক শব্দে উত্তর দেয়, হুম। লিয়ার চোখে খুশির ঝিলিক। সে আবার বলে, রুবায়েত বলল, তুই নাকি আমায় কিছু বলবি? অনুভব এবারও চোখ নিচু রেখে, হুম, বলে। তারপর ফোনটা পাশে রেখে চোখ তুলে তাকায়। তার মুখে এক অপার্থিব শান্তি, চোখে গভীরতা। টেবিলের উপর 2 হাত রেখে ধীর কণ্ঠে বলে, আমায় ভালোবাসিস, লিয়া? এই প্রশ্নে লিয়া যেন থমকে যায়। এমন প্রশ্ন সে কখনো কল্পনাও করেনি, অথচ এই প্রশ্নই সে বারবার মনে মনে শুনতে চেয়েছে। অনুভব নিজে যখন জিজ্ঞেস করেছে, তখন আর দ্বিধা কিসের। সরল স্বরে লিয়া উত্তর দেয়, তোকে আমি সত্যি অনেক ভালোবাসি। এই উত্তরে অনুভব হালকা স্মিত হেসে আঙুল নাড়ায়। কিছুক্ষণ নীরব থেকে আবার বলে, আমায় বিয়ে করবি? এই কথায় রুবায়েত যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তার মুখে বিস্ময়ের ছাপ। অনুভব কি করছে, কেন করছে সে কিছুই বুঝতে পারছে না। চোখ কুঁচকে নিঃশব্দে তাকিয়ে থাকে অনুভবের দিকে। অন্যদিকে লিয়ার মুখে যেন চাঁদের আলো খেলে যায়। অনুভব নিজে যখন এমন কথা বলছে, তখন আর কোনো সন্দেহের জায়গা নেই। সে তো জানেই অনুভব আর আয়াতের বিয়ে হয়ে গেছে। তাদের সম্পর্ক যে ঠিক আছে, সেই খবর তার অজানা। তাই সে আর একটুও না ভেবে বলে, করব, তোকে বিয়েই করব। বলেই তো আজও তোর সামনে আছি। অনুভব এবার বুকটা চওড়া করে ফেলে। গভীর এক দৃষ্টিতে লিয়ার চোখে তাকায়। তারপর বলে, আমার জন্য কি করতে পারবি? লিয়া এখনো বুঝতেই পারেনি অনুভবের এই প্রশ্নের অন্তর্নিহিত ফাঁদটা। স্রেফ ভালোবাসার টানেই, একটুও না ভেবে, এক নিঃশ্বাসে বলে ফেলে, তোর জন্য আমি মরতেও পারবো, কারণ আই লাভ ইউ। সেই মুহূর্তে অনুভবের মুখে খেলে যায় এক বিষণ্ণ বাঁকা হাসি। যেন অনেক আগে থেকেই অপেক্ষা করছিল এই জবাবের জন্য। সে একবার কাঁধ ঝাঁকায়, ঠোঁটে ঝুলে থাকা হাসিটা আরো প্রশস্ত হয়। তারপর ঠান্ডা গলায়, যেন কোনো অনুভূতি ছাড়া বলে ওঠে, তাহলে মরে যা। লিয়া ভরকে উঠে অনুভবের কথা শুনে, বড় বড় চোখে তাকায়, যেন চোখ কোঠরো থেকে বেরিয়ে আসতে চায়। গলা কাঁপুনি স্বরে বলে, মানে? অনুভব দেরি না করে এক ঝটকায় উঠে দাঁড়ায়। কোনোরকম পূর্বাভাস না দিয়েই সে হঠাৎ লিয়াকে গলা চেপে ধরে। পরিস্থিতি এতটাই আকস্মিক যে লিয়া চিৎকার হতভম্ব হয়ে যায়। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে অনুভবের মুখের দিকে, বিশ্বাসই করতে পারে না কি ঘটছে। রুবায়েত যেন আতঙ্কে স্থির হয়ে পড়ে। অনুভব এমন কিছু করতে পারে, সেটা তার কল্পনারও বাইরে ছিল। দৃশ্যটা যেন মুহূর্তেই বদলে যায়। তুই জানিস, আমি বউ ব্যতীত কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, ছোঁয়া তো দূরের কথা। বিয়ের 4 বছর পরেও আমি ওর থেকে শত মাইল দূরে থেকেও দিনরাত ওর খবর রেখেছি। নিজের প্রাণের থেকেও বেশি আগলে রেখেছি ওকে। ওর আশেপাশে কোনো বিপদ ঘেঁষতে দেইনি। কিন্তু তুই আমার সামনে থেকে, আমার উপস্থিতিতেও আমার বউ আর বোনকে কিডন্যাপ করে সরাসরি আমার চাচার কাছেই চালান করে দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি ছেড়ে দিব? হাহা, আমি মোটেও তেমন মানুষ নই। তোর এই দুঃসাহসের ফল তোর ভোগ করতে হবে। বিষয় যদি আয়াত হয়, তাহলে জেনে রাখো, আমি অনুভব বড্ড উন্মাদ।
লিয়া পুরোপুরি কাবু হয়ে পড়ে অনুভবের আক্রমণে। সে প্রাণপণে হাত পা ছুড়তে থাকে, নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু অনুভবের শক্তির কাছে তার সে প্রচেষ্টা বৃথা যায়। সে যেন ঘোরের মধ্যে আটকে পড়ে কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছে না। ঘটনার আকস্মিকতায় রুবায়েত বুঝে উঠতেই পারে না কি করবে। সে স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, যখন পুরোটা বুঝতে পারে, তখন চিৎকার করে উঠে, ভাই ভাই কি করছিস, ছাড় লিয়াকে। এভাবে ধরতে তো দুর্ঘটনা ঘটে যাবে। ছাড় বলছি। রুবায়েতের কথা যেন অনুভবের কানে পৌঁছায় না। আগুন চোখে সে লিয়ার দিকে তাকিয়ে আছে, রাগ আর ক্ষোভে মুখটা রক্তিম হয়ে উঠেছে। লিয়ার চোখের কোণ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। রুবায়েত এগিয়ে এসে অনুভবকে ঝাঁপটে ধরে বলে, ভাই, ছাড় বলছি ওকে। এভাবে মারলে তো মরে যাবে। রুবায়েত সর্বশক্তি দিয়ে অনুভবকে টেনে পিছিয়ে আনে। লিয়া যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কাশতে কাশতে সে মাটিতে বসে পড়ে। অনুভব দাঁড়িয়ে, দম ফেলে, ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। কিছুটা সময় পর লিয়া হালকা গলায় বলে, অনুভব, আমার জন্য মরতে পারবি বলেছিলি, তাই না? তাহলে এখন পিছিয়ে যাচ্ছিস কেন? অনুভবের চোখ আরো লাল হয়ে ওঠে। সে আবার লিয়াকে টেনে তুলে নিয়ে আসে এবং মুহূর্তেই তার গালে এক শক্ত থাপ্পড় বসিয়ে দেয়। লিয়ার চোখ মুখ ঝাপসা হয়ে আসে। মাথায় হাত দিয়ে সে আবার মাটিতে বসে পড়ে। রুবায়েত এবার সত্যিই দৌড়ে আসে। ভাই, তুই একজন আইনের লোক হয়েও এসব করছিস। এটা তো ক্রাইম। অনুভব ঠান্ডা কিন্তু ক্ষিপ্ত গলায় বলে, ভালোবাসার জন্য হাজারটা ক্রাইম করতে রাজি আছি। আমি দুনিয়ার সব ঝড় এক হাতে সামলে নিতে পারি। কিন্তু কেউ যদি আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, সেই হাত আমি ভেঙে চুরমার করে দেব। সে এবার লিয়ার দিকে তাকিয়ে ঘৃণাভরা কণ্ঠে বলে, তোদের মতো নর্দমার কীট যদি আমার সামনে নগ্ন হয়ে শুয়ে থাকে, তাও আমার মাঝে এক বিন্দু অনুভূতি জাগবে না। শুনে রাখো, আমিটাই আমার বউয়ের মালিকানা। শুধুই আমার ওয়াইফের। আমার উপর একমাত্র তারই অধিকার খাটে। আমার জীবন জুড়ে আছে কেবল আমার বউয়ের অস্তিত্ব। এই বলে অনুভব আর এক মুহূর্তও দাঁড়ায় না। পা ঘুরিয়ে গাড়ির দিকে হাঁটা দেয়। রুবায়েত, চল। ডেকে ওঠে সে। রুবায়েত দ্বিধায় পড়ে যায়। লিয়াকে এই অবস্থায় ফেলে যাওয়া ঠিক হবে কি না বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবে ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না, কিন্তু লিয়া যেসব সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে এগিয়েছে, প্রতিটি পা ভুল ছিল। অবশেষে রুবায়েত লিয়ার ড্রাইভারকে ফোন করে ঘটনাটা জানায়। তারপর সেও অনুভবের পিছু নেয়। শেখ পরিবারে বিয়ের আনন্দে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে জমায়েত হয়েছে শেখ ম্যানশনে। পুরো বাড়ি যেন উৎসবের আলোয় ঝলমল করছে। রঙিন লালনীল বাতিতে আলোকিত প্রতিটি কোণা, যেন আনন্দ আর আলোর এক অপূর্ব সম্মিলন। হাসি আনন্দ, গল্পগুজব, হইচই আর হইহুল্লোড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো শেখ বাড়ি। আজ আয়াত ও ঈশার গায়ে হলুদ। সকাল থেকেই বাড়ির বড়রা ব্যস্ত হয়ে পড়েছেন হলুদের যাবতীয় আয়োজন নিয়ে। ম্যানশনের ছাদে তৈরি করা হয়েছে এক দৃষ্টিনন্দন হলুদের স্টেজ, যেখানে সন্ধ্যার পর শুরু হবে হলুদ ছোঁয়ার অনুষ্ঠান। সেই স্টেজের চারপাশ জুড়ে সাজানো হয়েছে রঙিন ফুল আর ঝিকিমিকি আলো। সবাই ব্যস্ত সময় পার করছেন। ছেলে ও মেয়ের বিয়ের সকল দায়িত্ব ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ নিয়েছে। ছেলে মেয়ের বিয়েতে যেন কোন কমতি না থাকে সেই সব কিছু তিনি তদারকি করছেন। 2 দিন আগে অনুভব তার অফিসের সব কাজ গুছিয়ে নিয়েছে। পারিবারিক ব্যবসা থাকায় চাইলেই কাজ থেকে ছুটি নেওয়া যায়, তবে অফিসিয়াল ডিপার্টমেন্টের গুরু দায়িত্বে থাকার কারণে অনুভব ছুটি নেওয়ার আগে এনামুল হকের অনুমতি নিতে গিয়েছিল। এনামুল হক, যিনি বরাবরই কঠোর নিয়মের মানুষ, অনুভবকে বললেন, আদমান, তোমায় ছাড়া তো ডিপার্টমেন্ট চলবেই না। তুমি আমাদের সবচেয়ে দায়িত্বশীল মানুষ। তোমার মতো একজন কর্মকর্তা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। বিয়ের পরপরই জয়েন করো। সেই কথা শুনে অনুভব হেসে রসিকতা করে বলেছি, স্যার, সারা জীবন যদি দেশের দায়িত্বই পালন করি, তাহলে আর বাপ হওয়া লাগবে না। বউ আমায় ডিভোর্স দিয়ে পালাবে। তখন একুল ওকুল সব কুল হারাবো। তাই অন্তত 7টা দিনের ছুটি মঞ্জুর করুন। আদমান কায়েসের মুখে এমন রসিকতা শুনে এনামুল হক প্রায় ততা খেয়ে বসেন। তিনি তো আদমানকে বরাবরই গম্ভীর আর দায়িত্ববান হিসেবেই চিনতেন, কাজ ছাড়া যার মুখে আর কোনো আলাপ নেই।
প্রফেশনাল লাইফে কখনো পার্সোনাল লাইফ নিয়ে বলতে দেখেননি। এমন ব্যক্তির মুখে হঠাৎ এমন হালকা চালের কথা শুনে তিনি চমকে যান, আবার একরকম মুগ্ধ হন। হালকা হাসির পর এনামুল হক আন্তরিকভাবে আদমানকে নতুন জীবনের শুভেচ্ছা জানান। আর তিনি 7 দিনের ছুটির অনুমতিও দেন। আহান এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। একা একা হাঁটা চলা করছে। আহানের সুস্থতায় সকলেই শুকরিয়া আদায় করেন। হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আজ অনুভবের বাসায়ও এসেছে। অন্যদিকে রুবায়েতের বাড়িতেও যেন বিয়ের আমেজে উৎসবের রং লেগে গেছে। ঘরে বাইরে সাজসজ্জা, অতিথিদের কোলাহল, হাসি ঠাট্টা সব মিলিয়ে যেন এক খুশির মিছিল। এই আনন্দঘন মুহূর্তে রুহানিও এসেছে তার শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে। পিচ্ছি রুহানি যেন আর পিচ্ছি নেই। পরিপূর্ণভাবে নারীতে রূপান্ত হয়েছে। বাচ্চা মেয়েটা এখন দায়িত্বশীল আর বুঝদার বউ হয়েছে। শ্বশুর বাড়িতে সকলের খেয়াল রাখে। সাথে পড়াশোনা চালিয়ে যায়। কিছুদিন পরেই তার অ্যাডমিশন টেস্ট। তাছাড়া তার শ্বশুর শাশুড়ি মাটির মানুষ রুহানিকে নিজের মেয়ে মতো ভালোবাসেন। রুহানির স্বামী রোহান এখনো এসে পৌঁছায়নি। অফিসের জরুরি কাজে আটকে আছে বলে জানিয়েছে। কিন্তু রুহানির মন তাতে ভরেনি। সময় গড়িয়ে যাচ্ছে, অথচ রোহানের কোনো দেখা নেই। মনের কোণে জমে উঠছে বিরক্তি, ক্ষোভ আর অপূর্ণতার চাপা হতাশা। রুহানি চেষ্টা করছে মুখে হাসি ধরে রাখতে। অতিথিদের সাথে কথা বলছে, হাসছে, তবুও মনটা কেমন অস্থির। শেষমেশ আর না পেরে সবার চোখ এড়িয়ে ফোনটা হাতে নিয়ে ছাদে উঠে আসে সে। রুহানি ফোনের লক খুলে রোহানের নম্বর খুঁজে বের করে। একটানে কল দিয়ে দেয়। সে বার করে বলেছিল তাড়াতাড়ি আসতে। বাড়ির একমাত্র জামাই উপস্থিত না থাকলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। একবার, দুইবার, তৃতীয় রিংয়ে রোহান ফোন ধরে। কিছু বলার আগেই রুহানি রাগে ফেটে পড়ে কর্কশ গলায় বলে, কোথায় আপনি রোহান? সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি এখনো আসেননি। সবাই আপনার কথা জিজ্ঞেস করছে। কতক্ষণ অপেক্ষা করব আর? রুহানি একনাগাড়ে কথা বলে যাচ্ছিল, যেন একটা দীর্ঘ নিঃশ্বাসে সব আবেগ উজাড় করে দিচ্ছে। রোহান ফোনের ও প্রান্ত থেকে দুষ্টুমি করে বলে ওঠে, আমার সোনা, মোনা, বউ পাখি। আমায় ছাড়া থাকতে কষ্ট হচ্ছে বুঝি, বিবেজান? রুহানি চোখ বড় করে বলে, আপনি মজা নিচ্ছেন, রোহান? আপনি না এই বাড়ির জামাই? আর এখনো আসেননি? বিষয়টা খুবই খারাপ দেখাচ্ছে। আব্বু বারবার আপনার কথা বলছে। এখনই চলে আসুন, 10 মিনিটের মধ্যে। আমার তো মানসম্মান সবই চলে যাচ্ছে, আল্লাহ। রোহান কণ্ঠে মৃদু হাসির রেশ নিয়ে বলে, ওকে বউপাখি, স্বামীর জন্য আর চিন্তা করতে হবে না। অফিসে একটা জরুরি কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। তবে কাজ শেষ হয়েছে এবং আপনার স্বামী এখন এখানে চলেও এসেছে। আপনি ছাদে দাঁড়িয়ে আছেন তো? নিচে একটু তাকান। রুহানি ফোন কানে রেখেই অবিশ্বাস নিয়ে নিচে তাকায়। চোখ চলে যায় পার্কিং এরিয়ায়। আর তখনই তার চোখে পড়ে পরিচিত সেই গাড়িটা রোহানের গাড়ি। মুহূর্তেই রুহানির মুখে খেলে যায় এক চিলতে হাসি। বুকের ভিতরটা যেন হালকা হয়ে আসে। কোনো পূর্ব পরিচিত ছাড়াই এই পুরুষটির আগমন ঘটেছে তার জীবনে হঠাৎ করেই। তারপর অচেনা পুরুষটির সাথে জড়িয়ে গিয়েছে বিবাহ নামক পবিত্র বন্ধনে। কিন্তু ধীরে ধীরে তাকে চিনতে শেখা, জানা, ভালোবাসা সবকিছু যেন রুহানির নিজের নতুন এক রূপ আবিষ্কারের গল্প। এই পুরুষটি যে তার বড় প্রিয়, খুব আপন কেউ। রোহান তখনও ফোন কানে রেখেই উপর দিকে তাকিয়ে হাসে, হাত উঠিয়ে হাই দেয় রুহানিকে দেখে। রুহানি লজ্জা মেশানো অভিমানী ভঙ্গিতে বলে, বদমাশ লোক একটা। তারপর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দিয়ে ছুটে চলে আসে নিচে। রুবায়েত হলুদ পাঞ্জাবি আর পায়জামা পরেছে। তার এত দিনের একটা স্বপ্ন, অপ্রকাশিত ভালোবাসা। হাজার বিপদ আপদ কেটে আজ যেন যেই পূর্ণতার দিন এসেছে। রুবায়েতের ভিতরে এক রকম প্রশান্তি কাজ করছে। ফাইনালি তার লিটল গার্লকে কাছে পাবে পরিপূর্ণভাবে। শুধু আজকের রাতটার অপেক্ষা। চোখ মুখে তার উচ্ছ্বাস, আবেগঘন ভালোবাসার পূর্ণতা তার। এত হৈহুল্লোড়ের মাঝে কারো মন যে বিষাদে ভরা। প্রিয় মানুষকে চিতরে হারানো শোক। আর সে কেউ না তিথি, যে কিনা ভালোবাসাকে ভালো রাখতে নিজের ভালোবাসাকে বলি দিয়েছে। রুবায়েত আর তার বিয়ের কথা যখন থেকে শুনেছিল মন কোটরে রুবায়েতকে নিয়ে হাজার স্বপ্ন বুনেছিল। রুবায়েতকে নিয়ে একটা ছোট সংসার গড়ার স্বপ্ন।
প্রিয় মানুষের হাত ধরে বাঁচার স্বপ্ন, একসাথে অনেকটা পথ চলার তীব্র ইচ্ছা ছিল। স্বপ্ন তো সবাই দেখে, অনেকের সেই স্বপ্ন পূর্ণ হয়। অনেকেই তো ভালোবাসে এবং পূর্ণতাও পায়। সেও তো ভালোবাসলো, কিন্তু পূর্ণতা তার ভাগ্যে নাই। নিজের উপর তাচ্ছিল্য হাসে সে। সব পেলেও ভালোবাসা পেল না। এই ভালোবাসার মৌসুমে তার জীবনে ভালোবাসা বয়ে এলো না। দূর থেকে পাঞ্জাবি পরিহিত রুবায়েতকে দেখে। রুবায়েত তার দিকেই আসছে। তাই সে চোখ নামিয়ে নেয়। রুবায়েত এসেই বলে, তিথি। তিথি মলিন মুখে মিথ্যে হাসি ফুটায়। রুবায়েত জানে এই মেয়েটাও তাকে ভালোবাসে। কিন্তু সে তো ঈশাকে চায় সবটা জুড়ে। যার প্রতি টান অনুভব করে না তাকে কি ভালোবাসা যায়? উহু যায় না। তিথি সেই আগের মতো নেই। শরীর স্বাস্থ্য ভেঙে গিয়েছে। আগের মতো শরীরে উজ্জ্বলতা নেই। চোখে নিচে কালি পড়ে গিয়েছে। হাসি খুশি থাকা মেয়েটাও হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছে। রুবায়েতের বলল, দিনকে দিন শরীরের এই অবস্থা করছিস কেন তিথি? তিথির থেকে জবাব আসে না। রুবায়েত আবারও বলল, মিথ্যে স্বপ্ন আমি তোকে দেখাইনি তিথি। মায়ের করা ভুল ছিল। সেই বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি জানি আমায় তুই ভালোবাসিস। ভালোবাসা তো পাপ নয়। কিন্তু রুবায়েতের আর বলতে পারে না। দম নিয়ে বলে, মুভ অন করে নে প্লিজ। তোকে যে এমন ভাবে মানায় না। তিথি নিজেকে সামলিয়ে নিয়ে বলে, কি যে বলো না রুবায়েত ভাই, আমি তো ঠিক আছি। এই যে দেখছিলাম তোমায় পাঞ্জাবিতে, কিন্তু হেব্বি লাগছে। আসো তো কয়েকটা ছবি তুলে দেই। রুবায়েত জানে তিথি নিজেকে লুকানোর জন্য এসব বলছে, তাই তিথির মাথায় হাত দিয়ে বলে, খুব বড় হয়ে গেছিস তাই না তিথি? নিজেকে লুকাচ্ছিস। দোয়া করি তোর জীবনে আমার থেকেও বেস্ট কেউ আসবে। যে তোকে বুঝবে, ভালো রাখবে। তিথির গলা ধরে আসে। কান্না চেপে রাখা আর সম্ভব হয় না। বুকের গভীরে জমে থাকা এক টুকরো হাহাকার বারবার গলায় এসে আটকে যায়। ভীষণ বলতে ইচ্ছে করে, আমার তো আপনাকেই লাগতো রুবায়েত ভাই। বেশি কিছু চাইনি কখনো, শুধু আপনাকে চেয়েছিলাম। কিন্তু না, তিথি কিছুই বলতে পারে না। তার বুকের জমে থাকা কথাগুলো এক ফোঁটাও মুখে উঠে আসে না। এখন তো বলার মতো পরিস্থিতিও নেই আর। তার পথ, জীবনের পথ যে সবার পথ থেকে আলাদা হয়ে গেছে। তিথির শরীরটা কেমন যেন করছে। মাথাটা ঝিমঝিম করছে, বুকটা ধকধক করছে অস্বাভাবিকভাবে। তিথিকে দেখে রুবায়েত কিছু একটা বলতে চায়। কিন্তু ঠিক তখনই রুবায়েতের ডাক পড়ে। সে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেই দিকে। তিথি নিঃশব্দে মুখে হাত চাপা দিয়ে দ্রুত নিজের রুমের দিকে দৌড়ায়। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। বেসিনের সামনে দাঁড়িয়েই হঠাৎ মুখ ভরে রক্ত বমি করে ফেলে সে। লাল রক্তে ভেসে যায় পুরো সাদা বেসিন। সাদা রংটা যেন এক নিমেষেই হারিয়ে যায় লালের মাঝে। তিথি কাপা হাতে মুখে পানি ছিটিয়ে দেয়। বারবার কুলি করে। তারপর ধুয়ে দেয় পুরো বেসিনটা। এক টুকরো রক্ত, একটা ছিটে ফোঁটাও যেন না থাকে কোথাও, এমনভাবে সব পরিষ্কার করে। সবকিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ায় সে। ভাঙা, বিধ্বস্ত মুখটা স্পষ্ট দেখা যায় আয়নায়। চোখে একরাশ অচেনা ক্লান্তি। একটানা তাকিয়ে থাকে নিজের প্রতিচ্ছবির দিকে। চোখের নিচে গাঢ় কালি, ঠোঁটে বিবর্ণতা। হঠাৎ করেই ঠোঁটে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি। সে হাসে কঠিনভাবে, কষ্টের ভিতর থেকেও। আর সেই হাসি মিলিয়ে যায় ফোঁপানো কান্নায়। তিথির গলা কেঁপে ওঠে। চোখ থেকে গড়িয়ে পড়ে টলটলে জল। সে বলে, আমার ভাগ্যের নির্মম পরিহাস। সন্ধ্যার দিক পার্লারের মেয়েরা এসে ঈশা আর আয়াতকে হলুদের জন্য সুন্দর করে সাজিয়ে দিল। তাদের পরনে কাঁচা হলুদের রঙের শাড়ি। কাঁচা ফুলের অলংকারে যেন দুবন রূপ নিয়েছে ফুটন্ত ফুলে। মাথা, কপাল, গলা, কানে, হাতে সবখানে ফুলের পরশ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে তাদের। ঈশা আর আয়াতের হাসিমাখা মুখ, চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস আর লাজুক আনন্দের ছায়া। দুজনকে দেখে মনে হচ্ছিল, যেন দুটি দক্ষিণ হাওয়ার পাখি উড়তে চায় নতুন জীবনের দিকে। এই সময় ইব্রাহিম শেখ আর অহমিকা শেখ এসে মেয়েদের পাশে বসলেন। চোখে মুখে তৃপ্তির আলো, প্রশান্তি বয়ে যায়। মেয়েদের দিকে তাকিয়ে ইব্রাহিম শেখ আদুরে গলায় বললেন, আমার মেয়েদের তো একদম পরীর মতো লাগছে। এত সুন্দর। ঈশা আর আয়াত লজ্জায় লাল হয়ে গেল, চোখ নামিয়ে ফেলল, মুখে ফুটে উঠল এক লাজুক হাসি। মাথায় হাত বুলিয়ে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ দোয়া করলেন, সারা জীবন এভাবেই হাসি খুশি থাকিস তোরা। সুখী হোস দু জনে।
আল্লাহ তোদের সবসময় সুখী রাখুক। সন্ধ্যা নেমে এলো। হলুদের জন্য মেয়েরা তাদেরকে উপরে নিয়ে যায়। তাদের নিয়ে যেতেই অহমিকা শেখ স্বামীর বুকেই হুহু করে কেঁদে উঠেন। ইব্রাহিম শেখ তিনিও ঠিক থাকতে পারেন না আজ। তার মেয়ে আদরের সেই মেয়ে চলে যাবে, বাড়িটা যে শূন্য লাগবে। অহমিকা তো কেঁদেই চলছে। ইব্রাহিম শেখ চোখের পানি মুছে অহমিকা শেখকে বলেন, অহমিকা কেঁদো না। মেয়ে তো আসবে, থাকবে। হয়তো চিরস্থায়ী নয়, কিন্তু আসবে তো। চলো উপরে। হলুদ দিতে হবে তো নাকি? অহমিকা সায় জানায়। অতঃপর উঠে ছাদের দিকে যায়। অনুভব হলুদ পাঞ্জাবি পরেছে। হালকা চাপ দাড়িতে অমায়িক লাগছে। আহান, ফারহা এসেছে। আহানকে ছাদে চেয়ারে বসতে দেওয়া হয়েছে, পাশে আছে ফারহা। তৌফিক ও তার বউ এসেছেন। স্টেজের সামনে অনুভব দাঁড়িয়ে আছে। হাসি মুখে আহান বলল, অনুভব, তোর বিয়েতে আমার কিন্তু নাচার খুব ইচ্ছা ছিল। কিন্তু দেখ, অবস্থা এমন যে চেয়ারেই বসে থাকতে হচ্ছে। তৌফিক পাশে দাঁড়িয়ে হেসে উঠল। আহান, এখন না পারিস তো কি হইছে? পরে নাচিস। তোর ছেলের সাথে অনুভবের মেয়ের বিয়ে দিবি, তখন বাপ ছেলে মিলে নাচতে নাচতে বউ নিয়ে যাবি। একটু চোখ টিপে বলল, আইডিয়াটা কিন্তু একদম মন্দ না। তৌফিকের কথায় হাসির রোল পড়ে যায় চারদিকে। সেই হাসির মাঝে হঠাৎ আহান খেয়াল করল, তাদের সবাই তো উপস্থিত, তবু একটা ফাঁক রয়ে গেছে। সে চারদিকে তাকিয়ে তৌফিককে জিজ্ঞেস করল, সিফাত আসেনি? আহানের প্রশ্ন শুনে অনুভবও চারপাশে তাকালো। ঠিকই তো, সিফাত নেই। তৌফিক একটু হেসে বলল, ওর একটু কাজ পড়ে গেছে, তাই আজ আসেনি। তবে চিন্তা করিস না, কালকে আসবে। রুবায়েতকে হলুদের স্টেজে বসানো হয়েছে। সবাই হলুদ নিয়ে ছোড়াছুড়ি করছে। রুহানি দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই রোহান এসে রুহানিকে হলুদ লাগিয়ে দেয়। রুহানিও কম না, সেও রোহানকে ধরে হলুদ দিয়ে মাখিয়ে দেয়। একে একে সবাই রুবায়েতকে হলুদ লাগায়। মুখ শরীরে হলুদের ভরে দেয় রুবায়েতের কাজিন মহল। সৌভিক একে বলে, ভাই হলুদ লাগালে নাকি সৌন্দর্য বাড়ে। রুবায়েত বলল, তাই নাকি? তাহলে দে মাখিয়ে। কথাটা বলতে বাকি পুরো শরীরে হলুদ মাখাতে দেরি হয়নি। তিথি দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে দেখতে। মিলা এসে বলল, আপু যাও, ভাইয়াকে হলুদ লাগিয়ে দেও। তিথি অপকটে জবাব দিল, আমার ইচ্ছে করছে না। মিলা মিলা ছাড়ল না, তিথিকে টেনে নিয়ে এলো স্টেজে। তিথি উপায়ন্তর না পেয়ে হাতে একটু হলুদ নিয়ে রুবায়েতের মুখে ছোঁয়া দেয়। মুখে হাসি নিয়ে ভালোবাসার পরশে হলুদ লাগিয়ে দেয়। ভিতরটা তার ফেটে যায়। উঠে দাঁড়ায় সে। সেখানে আর দাঁড়ায় না। উঠে দৌড়ে চলে যায়। তৌফিকদের কথোপকথনের মাঝেই ঈশা ও আয়াতের আগমন ঘটে। আয়াত চোখে পড়তেই অনুভব এক অভিনয় করে, বুকের বা পাশে হাত রেখে ভঙ্গিমায় যেন হার্ট অ্যাটাক হচ্ছে। আয়াত হালকা হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। ফারহা তখন ধীরে উঠে গিয়ে আয়াতের পাশে এসে ফিসফিসিয়ে বলে, আয়াত রে, তোকে যা লাগছে আজ। আর ঈশাকেও যা লাগছে। রুবায়েত ভাইয়া থাকলে তো আর লাগাম থাকতো না। কথাটা শুনে ঈশা লজ্জায় রক্তিম হয়ে ওঠে। এরপর তাদের তিনজনকে, ঈশা, আয়াত ও অনুভবকে স্টেজে বসানো হয়। একে একে সবাই এসে তাদের হলুদ ছোঁয়ায়। হলুদে হলুদে ভরে ওঠে স্টেজ। ইব্রাহিম শেখ, অহমিকাও ছেলেমেয়েদের হাতে হলুদ লাগিয়ে দেয়। হাসি আনন্দ, গান হল্লায় ভরে ওঠে চারপাশ। হৈহুল্লোড়ে মুখর হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 10টা পেরিয়ে যায়। একে একে সবাই নিচে নেমে আসে। ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়। আয়াত নিজের রুমে ঢুকে পড়ে। শাড়িটা খুলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে অনুভব ভেতরে প্রবেশ করে। আয়াত অবাক হয়ে তাকায়, তার চোখে লাজুক অভিব্যক্তি। একটুও সময় নষ্ট না করে অনুভব দ্রুত পায়ে এগিয়ে এসে আয়াতকে আলতো করে জড়িয়ে ধরে। আয়াতের গা থেকে এখনো হলুদের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। অনুভব চোখ বন্ধ করে সেই গন্ধ উপভোগ করে। তারপর আয়াতের কোমরে থাকা শাড়ির ভাঁজ আলতো করে সরিয়ে দেয়। হাতে রাখা হলুদের কিছু অংশ আয়াতের পেটে মেখে দেয়। আয়াত শিহরিত হয়ে ওঠে। তার সমস্ত শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে আসে। অনুভবের স্পর্শে সে নিজেকে আরো বেশি করে সঁপে দেয়। অনুভব তার কানে ফিসফিস করে বলে, মাই ওয়াইফি। আয়াতের মুখে লাজুক এক হাসি খেলে যায়। ঈশা শাড়ি পাল্টাতে নিজের রুম থেকে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ এক অদ্ভুত শব্দে থেমে যায়। শব্দটা এসেছে বেলকনি থেকে। কৌতূহলে এগিয়ে গিয়ে দেখেই চমকে ওঠে রুবায়েত বেলকনির রেলিং টপকে ভিতরে ঢুকছে।
ঈশাকে দেখে রুবায়েত মুহূর্তেই কাছে এসে দাঁড়ায়। হালকা আলোর নিচে তার চোখ দুটো ঝলকায় অন্যরকম আবেগে। সে ঈশার দুহাত আলতো করে ধরে বলে, লিটল গার্ল। ঈশার শরীরে এক অনুরণন জেগে ওঠে। সে হাত বাড়িয়ে রুবায়েতের বুক ছুঁয়ে দেয়, যেন তার উষ্ণতা ছুঁয়ে নিজের ভেতরের কাঁপুনিটাকে প্রশমিত করতে চায়। চোখ বন্ধ করে আবেশে ডুবে যায় সে। রুবায়েত তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশার মুখ, গাল, কপাল জুড়ে তখনও হলুদের ছাপ। কোনো দ্বিধা না রেখে ঈশার গালে রুবায়েত তার গালের সাথে ঘষে দেয়। ছোঁয়ায় জেগে ওঠে শরীর, ভেতরে ঝড় তোলে এক অচেনা শিহরণ। রুবায়েত চোখ তুলে তাকায় ঈশার মুখ পানে। তার ঠোঁট থেকে এক নরম ফু দিয়ে ঈশার কপালে চুমু আঁকে। তারপর কানে কানে বলে ওঠে, জান, আমার জান, আমার ইস্যু পাখি। শুধু আজকের রাত, এই এক রাত। কাল থেকে তোর রাত নেই, রাত হবে শুধু আমার। আর তুই হবি আমার ভালোবাসার রাতজাগা চিরসঙ্গিনী। তিথি নিজের রুমে জালানা ঘেঁষে বসে আকাশ দেখছে। এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের আলো জালানা ভেদ করে তিথির মুখে পড়েছে। তিথির চোখের কোণে জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। মনে মনে বলে, তাকে পেতে চাওয়ার কোনো অপরাধ ছিল না, কিন্তু তাকে ভালোবাসার পাপের সাজা আমাকেই পেতে হলো। আমার যে সময় ফুরিয়ে এসেছে, ফেরবার নেই আর কোন পথ। সকল দরজা বন্ধ। পৃথিবী, তুমি বড়ই নিষ্ঠুর। তোমার এই নিষ্ঠুরতা আমায় ঘাতকের থেকেও বেশি আঘাত করে, দগ্ধ করেছে। তিথি আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? পরদিন খুব সকাল বেলা থেকে বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে শেখ পরিবারে। আজ ঈশা ও আয়াতের বিয়ে। খুব সকালেই 2টা গরু ও ছাগল জবাই করা হয়েছে। সেগুলো কুটাবাচা করছে লোকজন, আরেকদিকে রান্নার সরঞ্জামগুলো গুছিয়ে রাখছে। রান্নার সময় হাতের কাছে পাওয়া যাবে তাহলে। চারদিকে মানুষের কর্মব্যস্ততা সময় বিরাজ করছে। আরেকদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। রান্নার সুঘ্রাণ পুরো শেখ ম্যানশনে ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম শেখ খুব সকালেই উঠে সব দিকে তদারকি করছেন। কোন রকম ভুল ত্রুটি যেন না হয় সব বিষয়ে খেয়াল রাখছেন। তাছাড়া বাসার সার্ভেন্টরা সহযোগিতা করছেন। বিয়ে বাড়িতে যেন এক প্রকার আমেজ ছড়িয়ে পড়েছে। ঈশা আর আয়াত ঘুম থেকে উঠছে প্রায় 9টার কাছাকাছি। রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে দুজনে। ঈশা বর্তমানে আয়াতের রুমে অবস্থান করছে, বিয়ে বাড়িয়ে মানুষে ভরপুর। কোথাও যেন একটু নিরিবিলি নেই। ঈশাও আয়াতকে নিয়ে খুনসুটিতে ভরে উঠেছে কাজিনেরা। অহমিকা শেখ কাজের ফাঁকে মেয়েদের রুমে এসেছেন। তারা উঠেছে দেখে বললেন, উঠে পড়েছিস তোরা? তাহলে খাবার খেয়ে নে। একটু পরেই পার্লারের মেয়েরা আসবে সাজাতে। তখন আর সুযোগ হবে না। অহমিকা শেখ রহিমাকে দিয়ে খাবার আনিয়েছেন। মেয়েদের খেতে বলেই বেরুতে নিবে ঈশা ডেকে উঠে। আম্মু আমায় খাইয়ে দিবে। অহমিকা শেখ চমকে উঠে। ঈশা কখনোই ভাত খাইতে চাইতো না। আয়াত খেলেও ঈশা খেত না। সেই মেয়ের হঠাৎ এমন আবদার শুনে অহমিকার শেখের চোখে পানি চিকচিক করে উঠে, বুকের ভিতরটা কষ্টে যেন ফেটে যায়। উল্টো দিকে থাকতেই চোখের পানি লুকিয়ে মুছে নিয়ে পিছন ফিরে দেখতে পায় ঈশা টলমল চোখে তাকিয়ে আছে। অহমিকা নিঃশব্দে এগিয়ে যায়। খাবার প্লেট হাতে নিয়ে বলে, আমার মেয়ে আবদার করেছে আর আমি তা শুনবো না, সেটা কি করে হয়? তিনি ভাতে তরকারি মাখিয়ে নেয়, প্রথমে ঈশার মুখের সামনে তুলে ধরে। ঈশার আজ কেন জানি সব বেশি কষ্ট লাগছে। মা বাবাকে ছাড়া থাকতে হবে ভেবে বুকের ভিতর অসহ্যকর যন্ত্রণা লাগছে। মায়ের হাতের শেক খাওয়া, এটা ভেবেই কান্নারা দলা পাকিয়ে বের হয়ে আসতে চাচ্ছে। তবে যে কান্না করতে চাচ্ছে না, আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। কান্নারত চোখেই ভাতের লোকমা মুখে তুলে নেয়। আর সাথে সাথে চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে যায়। অহমিকা শেখ মেয়ের চোখে পানি দেখে এক হাত বাড়িয়ে পানি মুছে দিয়ে বলে, কি হলো, কাঁদছিস কেন? ঈশা কাঁদতে কাঁদতে বলে, আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আম্মু। মেয়ের সরল স্বীকারোক্তি শুনে অহমিকার শেখের বুকের ভিতর এক প্রকার ঝড় উঠে যায়। ঈশা আবারও বলে উঠে, মেয়েদের ভাগ্যটা এমন কেন আম্মু? যে বাড়িতে জন্ম, বেড়ে ওঠা, কত স্মৃতি জড়িয়ে, সে বাড়িটা ছেড়ে আমাদের কেন যেতে হয়? এটা নিয়ম মা। মেয়েরা অন্যের বাড়িতে যাবে, সংসার হবে। আমিও তো নিজের বাড়ি ছেড়ে এসেছিলাম এই বাড়িতে। শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন আম্মু? সমাজ কি পারে না আমাদের বাবা মা সবাইকে নিয়ে একটা পরিবার গড়িয়ে থাকতে? এবার অহমিকা শেখ জবাব দিতে পারে না।
এই প্রশ্নের উত্তর যে নেই তার তাকে। মেয়েদের ভাগ্যটাই যে এমন। তিনি আয়াতকে ও খাইয়ে দেয়। মেয়েটা যে তার ওখানো ছোট। মা বাবার কাছে সন্তান যে সব সময় ছোটই থাকে। তার ছোট মেয়েটা আর কয়েকটা ঘন্টা পরেই বাড়ি ছেড়ে চলে যাবে। সারাদিন মা মা করে ঘুরঘুর করবে না। কথাগুলো ভেবেই বুক ভারী হয়ে আসে। ঈশাও আয়াতকে খাইয়ে দিয়ে তিনি চলে যায়। ফারহা এসেছে, আয়াত ও ঈশার আছে, এসেই দেখতে পায় ঈশা কাঁদছে, তাই আয়াতকে বলল, ঈশা কাঁদতে কেন? আয়াত ফারহাকে বলল, ও বাড়ি যেতে হবে তাই কাঁদছে। ফারহা তা শুনে বলল, মা কি বলো? বিয়ের বউ কি বলে? রুবাইয়ের ভাইকে বলতে হবে যে বউ যেতে নারাজ। আমরা বরং অন্য কারো সাথে রুবাইয়ের ভাইয়ের বিয়ে দেই। কেমন? এটা কথা শুনে ফারহা এবার একটু জোরেই কেঁদে উঠে। ফারহার হেসে বলে, পাগল মেয়ে। আয়াতেরও তো বিয়ে। সে তো কাঁদছে না। ঈশা এবার নাক টেনে বলে, আপু তো এখানেই থাকবে, কিন্তু আমায় যে এ বাড়ি ছেড়ে যেতে হবে। আচ্ছা বাবা, কাঁদে না। আমরা না হয় রুবাইয়ের ভাইকে ঘর জামাই করে রাখবো কেমন? দুপুরের দিকে সকল আত্মীয় স্বজনদের খাওয়ানো শেষ। অনুভব সেদিকে যাচ্ছিল, ঠিক তখনই আহান আর তৌফিক তার পথ আটকে দাঁড়ায়। আহান জিজ্ঞেস করল, তুই কই যাচ্ছিস অনুভব? তুই না বর? বর হয়ে খাবার পরিবেশন করবি, বিষয়টা দেখতে কেমন লাগে ভাবছিস? অনুভব শান্ত চোখে তাদের দিকে তাকায়। তৌফিক দাঁত কেলিয়ে হেসে তাকিয়ে আছে তার দিকেই। আহান আবার বলে, ভাই, সারা জীবন তো কাজ করা যাবে। বিয়ের দিনটাতে অন্তত একটু লজ্জা নিয়ে থাক। সেটা শুনে অনুভব ঠান্ডা গলায় বলল, আমি লজ্জা পাবো কেন? আমি কি মেয়ে যে লজ্জায় নাক লুকাবো? তৌফিক এবার রসিকতা করে বলল, সে কথা না। বিয়ের দিনটা মানুষ সারা জীবন মনে রাখে। তাই চোখ বন্ধ করে ভাব আজ তুই কি কি করবি। প্রস্তুতির ব্যাপার আছে না? এবার অনুভব কিছুটা বিরক্ত হয়ে বলল, ইডিয়ট। তৌফিক হেসে বলে, তুই যাই বল, আমরা কিন্তু তাড়াতাড়ি চাচ্চু হতে চাই। অনুভব আশপাশে তাকিয়ে দেখে একটা লাঠি পড়ে আছে। সেটা হাতে নিয়েই তৌফিকের দিকে এগিয়ে যায় মারার জন্য। কিন্তু তৌফিক তার আগেই দৌড়ে পালায়। পালাতে পালাতে বলে, আমার উপর অন্যায় করছিস। বাসর ঘরে গিয়ে দেখবি তোর খাট ভাঙা। আহান বলল, ছাড় তো, ওর কথা সিফাত এলো না এখনো। অনুভব একটু ভেবে বলল, আসছে। বিকেলের দিকে পাল্লার মেয়েরা এসে হাজির হয় ঈশা আর আয়াতকে সাজিয়ে দিতে। দুজনের জন্যই রয়েছে একরকমের সাজ, একই রকম শাড়ি, একই রকম গয়না। পরনে টকটকে লাল জামদানি শাড়ি, তার সঙ্গে মিলিয়ে ম্যাচিং ম্যাচিং গয়না, টিকলি, নথ, কানের দুল, গলার হার, দুহাত মেহেদি রাঙা, হাতের চুড়ি, সবকিছুতেই যেন রাজকীয় ঐশ্বর্যের ছাপ। ঈশা আর আয়াত যেন একসাথে এক ছবির ফ্রেমে বাঁধা দুই পরী। সাজানো শেষ হলে সবাই যেন আয়াত ও ঈশাকে দেখে তাক লেগে যায়। অহমিকা শেখ তো মেয়েদের দেখে বলল, আমার দুই মেয়েকে পরী লাগছে। দুজনেই লাজুম হেসে নেয়। ঈশার ফোনে টুংটাং মেসেজের আওয়াজে ফোন হাতে তুলে নেয়। মেসেজ ওপেন করে দেখে রুবাইয়েত মেসেজ দিয়েছে। ঈশার মুখে হাসি ফুটে ওঠে। তাতে লেখা আছে, একটা ছবি দিবি বউ? ঈশা রিপ্লাই দিল, তুমি দেও আগে। উহু, আমি তোকে দেখতে চেয়েছি, দে আগে। এখানেই এসেই দেখিও কেমন। দিবি না তাই তো। ঈশা আর রিপ্লাই দিল না। রুবাইয়েত নিজ থেকে মেসেজ দিল, আকবার খালি কাছে পাই যান, তখন বুঝাবো। ঈশার মেসেজটা দেখেই ফোন রেখে দেয়। অনুভবও প্রায় রেডি। তৌফিক আর সিফাত মিলে অনুভবকে রেডি করেছে। তবে সিতাফের চোখ কাউকে এক পলক দেখার জন্য খুঁজছে। যদি তাকে দেখা যায়। সে এলোকেশী রমণীকে। প্রথম যেদিনে বাড়িতে এসেছিল সেই এলোকেশীকে দেখেই প্রথম প্রেমে পড়েছিল। তাকে তো পাওয়া হলো না, শেষবার না হয় একটু কাছ থেকে দেখার লোভ জেগেছে মনে। রুবায়েত রেডি হয়ে নিয়েছে। গোল্ডেন কালার পাঞ্জাবি, গলায় সিকুয়েন্সের কাজ করা, মাথায় পাগড়ি। নতুন বর রূপে সে একদম রেডি। রুহানি, রোহান আর বর যাত্রী আসার জন্য সকলেই পুরোপুরি রেডি হয়েছে। আয়েশা বেগল ও রহমান সাহেবও রেডি। রুবায়েত মা বাবাকে সালাম করে। আয়েশা বেগল ছেলের কপালে চুমু এঁকে দেয়। তিথি দূরেই দাঁড়িয়ে দেখছিল রুবায়েতকে। সাধারণভাবে রয়েছে সে। মনের কোঠরে কোথাও চাকচিক্য নাই। আর নেই কোন সাজসজ্জা। দূর থেকেই অতি প্রিয় মানুষকে দেখছে। তার নেই কোন চাওয়া পাওয়া, নেই কোন হারানোর। সকলে বরমাত্রী যাওয়ার জন্য পুরোপুরি রেডি। সকলে গাড়িতে উঠে পড়েছে। রুহানি একবার দেখতে সবাই ঠিকঠাক ভাবে উঠেছে কিনা। রুহানি আর রোহান বাইকে যাবে।
তাই সকলকে উঠিয়ে আরেকবার চেক করছে কেউ বাদ পড়েছে কিনা। চারদিকে দেখেই চোখ যায় তিথির দিকে। তিথি শেখ ম্যানশনের বাইরে দাঁড়িয়ে আছে। এক মনে উল্টো হয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে। রুহানি তিথিকে বোন হিসেবে খুবই ভালোবাসে। সে এগিয়ে এসে তিথির কাঁধে হাত রেখে বলে, আপু। তিথি চটমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে পিছন দিলে মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। তিথিকে দেখে রুহানি বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন আপু? যাবে না তুমি? আমার শরীর ভালো লাগছে না রুহানি, তোরা যা। ইদানিং তুমি কেমন জানি হয়ে যাচ্ছ আপু। তাছাড়া সবাই তো যাচ্ছে, তুমি একা কিভাবে থাকবে? চলো তো তাড়াতাড়ি, না হলে গাড়ি চলে যাবে। আমার সত্যি যেতে ইচ্ছে করছে না রুহানি। কোন কথা নয়, চলো। এই বলে রুহানি তিথিকে টেনে নিয়ে যায় গাড়ির কাছে। তারপর গাড়িতে উঠিয়ে রওনা হয় সকলে। রাত প্রায় 9টা। শেখ ম্যানশনের চারপাশ তখন আলো আয়োজনে ঝলমল, হৈহুল্লোড়ে মুখরিত। হঠাৎ করেই কান পাতলে শোনা যায়, বর এসেছে, বর এসেছে। চারদিক থেকে ছুটে আসে লোকজন। বাড়ির সামনে হৈহুল্লোড়, হাসি ঠাট্টা আর উচ্ছ্বাসে জমে উঠেছে পরিবেশ। ঈশার বুকের ভেতর তখন এক অজানা অনুভূতিতে ছটফট করে ওঠে। এক নতুন আবেগ, এক অচেনা শিহরণ। সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না এ কেমন অনুভূতি। শাড়ির আঁচলটা বুকের ওপর আরো শক্ত করে চেপে ধরে। এদিকে বরযাত্রীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত গেটধরা টিম। অনুভবের কাজিনরা লম্বা রঙিন ফিতা টেনে দাঁড়িয়ে গেছে গেটের সামনে। সবার সামনে এসে দাঁড়িয়েছে সিফাত আর তৌফিক জানায়, 50,000 টাকা না দিলে গেট পাস নয়। রুবায়েত থমকে যায়। বলাই বাহুল্য, ওরা তো তারই বন্ধু। একটু এগিয়ে গিয়ে রুবায়েত ফিসফিস করে বলে, শালা তোরা আমার ফ্রেন্ড হয়ে শত্রু হইলি হুম। তৌফিক এক চোখ টিপে হেসে বলে, আজকের জন্য না হয় শত্রুই হলাম ভাই। আগে টাকা দে, তারপর যা খুশি কর, বউ নিয়ে বাসর কর, আমাদের আর কিছু লাগবে না। রুবায়েত শেষমেশ পকেট থেকে টাকা বের করে দেয়। মুহূর্তেই চারপাশে উল্লাস। ফিতা কাটা হয়, বরকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়। সবাইকে ভিতরে বসতে দেওয়া হয়। শুরু হয় বরযাত্রীদের আনুষ্ঠানিক অভ্যর্থনা। অনুভব আর রুবায়েতকে স্টেজে বসিয়ে দেওয়া হয়। তারপর আয়াত ও ঈশাকে এনে তাদের পাশে বসিয়ে দেয়। রুবায়েত তো ঈশাকে দেখেই শক খায়। ঈশাকে রূপে যেন আরো বউ বউ লাগে। অনুভবের ও আয়াতকে দেখে সেম অবস্থা। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে মাসাল্লাহ। অতঃপর দুই জোড়া কপোতকপতিকে বসিয়ে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। অহমিকা শেখ নীরবে চোখের পানি ফেলছেন। ঘরের ভিতর ইব্রাহিম শেখ আসতেই স্বামীর গলা জড়িয়ে কেঁদে উঠে। ইব্রাহিম শেখও আজ কেঁদে ফেলেন। বাবারা সহজে কাঁদে না, তবে আজ তিনি কেঁদে উঠেছে মেয়ের জন্য। তারপর অহমিকা শেখকে নিয়ে বাইরে আসেন। এবার সেই আবেগময় মুহূর্তের পালা, কবুল বলার পালা। আয়াতকে বকুল বলতে বললে সে একটু চুপ থাকে, তারপর কবুল বলে দেয়। অনুভব তো এক নিঃশ্বাসে বলে দেয়। আর ঈশাকে বলতে বললে সে তো কেঁদেই চলছে। চারদিকে তাকিয়ে মা বাবাকে খুঁজছে। কাজী বলে উঠলেন, বলো মা কবুল। ঈশা কান্নারত কণ্ঠে বলে, কবুল কবুল কবুল। রুবায়েতকে বললে বললে সে বলে দেয় তাড়াতাড়ি করেই। বিয়ের সম্পন্ন হতেই ক্যামেরাম্যান এসে তাদের ছবি তুলে। রুবায়েত দাঁড়িয়ে ঈশার হাত ধরে বলে, আমি রুবায়েত আহসান। এই যে আমি আমার লিটল গার্ল এর হাত ধরেছি। এজন্য তার হাত ধরেই পাড়ি দিব ইনশাআল্লাহ। পরের জনম বলতে যদি কিছু থাকে তাহলে সেই জন্মে আমি আমার বউয়ের হতে চাই। সে আমার চিরসঙ্গিনী। ঈশার দুগাল চেপে ধরে বলে, ইউ আর মাই পার্মানেন্ট চয়েস। তারপর ঈশার কপালে ভালোবাসার পোর্স এঁকে দেয়। সবাই যখন নতুন কপোতকপতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন কেউ খেয়াল করল না এক কোণে দাঁড়িয়ে থাকা দুই জোড়া হাহাকার ভরা চোখকে। সিফাত দূর থেকেই দেখছিল তার প্রিয় কাউকে, যাকে এক নজর দেখার লোভ বরাবরই ছিল। তার দিকে তাকিয়ে মনে হলো, যেন এক অনন্ত অপেক্ষার ভেতর হারিয়ে গেছে সে। ভালোবাসা তো অপরাধ নয়, সে না হয় কাউকে দূর থেকেই নিঃশব্দে ভালোবেসে গেল। সে বিড়বিড় করে বলে, তোমাকে দেখার লোভ আমায় আজীবন তাড়া করে বেড়াবে এলোকেশি। তোমাকে না পাওয়ার লোভ আমায় আজীবন দুঃখী করে রাখবে। আর তিথি, তিথি গোটা জীবন যার অপেক্ষায় ছিল, সে আজ অন্য কারো পাশে। তবু ক্ষতি কি? সে না হয় এক নিষ্ফল ভালোবাসার গল্প হয়ে থাকলো। চোখে পানি, তবু মুখে অভিমান ঝরে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুবায়েত আর ঈশার দিকে।
সিফাত অনেকক্ষণ ধরেই তাকিয়ে ছিল তিথির দিকে। কথায় যেন দেখা মনে হচ্ছে। অবশেষে সে এগিয়ে এলো। এক্সকিউজ মি, মিস। তিথি পাশের উপস্থিতি টের পেয়ে ধীরে তাকালো। এক অচেনা ছেলেকে দেখে বলল, ইয়েস। সিফাত বলল, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, আপনি কি? তিথি শান্তভাবে উত্তর দিল, রুবায়েত ভাইয়ের কাজিন। আপনি তো সেই যার সাথে রুবায়েতের। তিথি থামিয়ে দিল, থাক সেসব কথা। যেটা আমার ভাগ্যে নেই, তা নিয়ে আলোচনা করে লাভ কি? এক মুহূর্ত থেমে সিফাত বলল, তবে আপনার চোখে যে পানি। তিথির কণ্ঠ ভারী হয়ে আসে। ভালোবাসতে ক্ষতি নেই তো, আমি ভালোবেসেছি। কিন্তু মনে হয় আপনি বুঝবেন, কারণ আপনাকে দেখেই মনে হচ্ছে আপনিও সেই একই পথের কেউ, তাই না? সিফাত মাথা নিচু করে মৃদু হাসল। বলা যায়, ভালোবাসা সবাই পেয়ে গেল, আর আমি পেয়েছি এক নিষিদ্ধ ভালোবাসা। তবে আমার ভালোবাসা নিষিদ্ধ হলেও অপবিত্র নয়, সে ভালোবাসার আমার কাছে পবিত্র, একদম তার মতোই। তবে আপনাকে আগের থেকে কেমন জানি লাগছে। আপনি কি অসুস্থ? তিথি হাসি দিয়ে বলে, পৃথিবীর নিষ্ঠুরতায় কেউ অকালে ঝরে পড়ে। পৃথিবী নামক জলসাগরে কেউ হারে, কেউ জিতে, আর কেউ হারিয়ে যায়। সেই নির্মমতার মাঝে ভস্ম করেছে আমায়। মাটি আমায় বড্ড টানে আজকাল। সিফাত বুঝল না, তাই বলল, মানে? যদি কখনো আমার নিখোঁজ হওয়ার খবর মিলে আসবেন কিন্তু। এই বলে তিথি সেখান থেকে চলে যায়। সিফাত অবাক চোখে চেয়ে থাকে তিথির যাওয়ার দিকে। তিথির কথায় কিছু একটা ছিল যা সিফাত বুঝে উঠতে পারল না। এরপর পালা কনে বিদায়ের। ঈশা মা বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। কেউ তাকে থামাতে পারছে না। ববিয়ের সমস্ত আয়োজন, অতিথিরা, আলোর রোশনাইব সব যেন হঠাৎই ফিকে হয়ে এসেছে এই কান্নার মুহূর্তে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে ঈশাকে গাড়িতে তোলা হয়। সেই গাড়িতে উঠেই রুবায়েতের কাঁধে মাথা এলিয়ে দেয়। দুজনেই চুপ। শুধু চোখে মুখে এক অদ্ভুত আবেগের ভাষা। শুরু হয় এক নতুন জীবনের কথা। এদিকে আয়াতকে ফুলে সজ্জিত ঘরে এনে রেখে যাওয়া হয়। ঘরটা সাজানো আলো ফুল মাধুর্যে ভরা, যেন এক স্বপ্নের রাজ্য। কিছুক্ষণ পর দরজায় হঠাৎ খট করে শব্দ হয়। আয়াত একটু চমকে উঠে। দেখে অনুভব এসেছে। অনুভব মাথার পাগড়ি খুলে বিছানায় বসে। সে আয়াতের মাথার ঘোমটা সরিয়ে বলে, আমার বউ, আমার ভালোবাসা। এই বলে তাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। ঘরটা তখন শুধু দুজন মানুষের ভরা ভালোবাসা, প্রতিশ্রুতি আর এক নতুন গল্পের শুরুর প্রতিধ্বনিতে। ঈশাকে ফুলের বিছানায় বসিয়ে দিয়ে বেরিয়ে গেছে রুহানিরা। কনে সেজে ঈশা চুপচাপ বসে আছে। বুকের গভীরে লুকিয়ে আছে এক অজানা উত্তেজনা। বাইরে থেকে হাসি ঠাট্টা, শোরগোলের শব্দ আসছে। ওদিকে সবাই মিলে রুবায়েতকে আটকিয়েছে। টাকা ছাড়া নাকি বাসরঘরে ঢুকতে দেবে না। রুবায়েত হেসে পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, এই নে, এবার সরে দাঁড়া। আমার বউ অপেক্ষা করছে। তারপর একলাফে ঘরে ঢুকে ছিটকানি লাগিয়ে দেয়। ঘরের বাতাস তখন ঘন, ভারী, সুগন্ধে মাখানো। রুবায়েত ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে। ঈশার বুকটা ধুকপুক করতে থাকে। ভেতরটা শিহরিত উত্তেজনায়, লজ্জায়, ভালোবাসার এক অজানা রাজ্যে। রুবায়েত ঈশার পাশে এসে বসে। ঘুমটা সরিয়ে তার চেনা মুখখানায় চোখ রাখে, যেন নতুন করে চেনা। চোখে মুখে প্রশান্তি, ভালোবাসা, অপেক্ষার পূর্ণতা। অনেক প্রতীক্ষার পর আজ তাদের পথ চলা শুরু হলো একসাথে। রুবায়েত হেসে মৃদু স্বরে বলে, বউ। ঈশা চোখ তুলে তাকায় তার দিকে। তখন রুবায়েত কানে ফিসফিস করে গেয়ে ওঠে, ও শ্যামরে তোমার শনে। শ্যামরে তোমার শনে। একলা পাইয়াছি রে শ্যাম। এই নিগুড় বনে। আজ বাসা খেলবো রে শ্যাম। ঈশা অবাক হয়ে তাকায় তার দিকে। এসব কি গান রুবায়েত ভাইয়া? রুবায়েত চোখ ছোট করে বলে, আমি তোর ভাইয়া নই জামাই বল। পারবো না। আমি তো ভাইয়া বলেই ডাকবো। ভাইয়া ভাইয়া ভাইয়া। তাই আমি তোর ভাইয়া। কাছে আয়। ঈশা হুচকচিয়ে উঠে। চাপা আর্তনাদ করে বলে, মামানে। রুবায়েত দুষ্টুমিতে চোখ মেলে বলে, মানে বুঝিয়ে দিচ্ছি। এই বলে হঠাৎ করেই ঈশার ঠোঁট ছুঁয়ে নিজের আয়ত্তে করে নেয়। ঈশা লজ্জা ও ভালোবাসার এক পরম আবেশে চোখ বুজে ফেলে। রুবায়েতের ঘাড়ে হাত রাখে। তারপর এক প্রেমিক পুরুষের গভীর ভালোবাসা আছড়ে পড়ে তার উপর। ভালোবাসার সেই নীরব অথচ তীব্র প্রকাশে। ঘরটাও যেন দুজনের ভারী নিঃশ্বাসে, ঘরের বাতাসও ভারী হয়ে ওঠে। আর দূরে আকাশের কোণে এক ফালি চাঁদ, নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে ভালোবাসার পূর্ণতায় ঘেরা এই রাতে।
দুটি নব দম্পতির মিলন ঘটে ভালোবাসা, আবেগ আর অনন্ত আশা নিয়ে। এই বিশেষ রাতটিকে করে তোলে চিরস্মরণীয়। চোখের পলকেই কেটে গেছে 3টি মাস। এই অল্প সময়েই যেন জীবন থেকে সময়, সম্পর্ক, চাওয়া পাওয়া সবকিছুই এক নতুন মোড় নিয়েছে। ইহাম শেখ কারাবরণ করার পরপরই অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি বিগত 2 বছর থেকে অসুস্থ ছিলেন, তবে তিনি নিজের চিকিৎসা করেননি। হয়তো তিনি জানতেন একদিন তার গড়া পাপের সাম্রাজ্যের পতন হবে। শেষ সময়ে আয়াতকে এক পলক দেখার জন্য মরিয়া উঠেন। আয়াত যেতে না চাইলে বাবার অসুস্থতার কথায় আর থাকতে পারেনি। হাজারো হোক, বাবা তো শেষ দেখাটা দেখে এসেছিল। সেদিন বাবার হাত ধরে অঝরে কেঁদেছিল সে। জীবনটা তো তাদের অন্যরকম হতেও পারত। ইহাম শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, মারে তোর এই পাপী বাবালে ক্ষমা করে দিস। তোর ভালো বাবা হতে পারেনি। আমি অন্ধ ছিলাম। ঠিক তার 2 দিন পর তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। লিয়ার বিয়ে হয়ে গেছে। এখন সে স্বামীর সঙ্গে দেশের বাইরে সেটেলড। যাওয়ার আগে আয়াত আর অনুভবের কাছে নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। এক ধরনের অপরাধবোধ যেন ওর মধ্যে এসে গেছে। তিথি এখন আর আগের সেই উচ্ছল তিথি নেই। শারীরিক অবস্থার অবনতি ঘটলেও কাউকে কিছু বলে না সে। চুপচাপ, কিছুটা বিবর্ণ, কিছুটা গুটিয়ে যাওয়া মেয়েটিকে কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলে যায়। এদিকে ঈশা আর রুহানি পেয়েছে ইউনিভার্সিটিতে চান্স। ঈশা আগের থেকে অনেক স্বাস্থ্যবান হয়ে উঠেছে। আর রুবায়েত, সে যেন আগের থেকেও বেশি লাগামহীন। সারাক্ষণ ঈশার পেছনে ঘোরে, আদর করে, খুনসুটিতে মেতে থাকে। ঈশা যখন রুবায়েতকে ভাইয়া বলে খ্যাপায়, রুবায়েত তখন মজা করে বলে, ভাইয়া নয়, জামাই বলো। এই নিয়ে জনের মাঝে চলে টম অ্যান্ড জেরির মতো খুনসুটি। ফারহার কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান, নাম রেখেছে ফাইয়াজ আহমেদ। আয়াত সেই খুশিতে যেন ডানা মেলেছে। ফারহার ছেলেকে হসপিটাল থেকে বাসায় আসলে আয়াত অনুভবের কাছে কাকুতি মিনতি করে। ফারহার কাছে 2 দিন থাকার অনুমতি চায়। কিন্তু অনুভব তাতে রাজি নয়। সে বলে, গিয়ে দেখে এসো, কিন্তু থাকা যাবে না। বউ ছাড়া আমার এক মুহূর্তও চলে না। বউ আমার ব্যক্তিগত অক্সিজেন। সেই অক্সিজেন দূরে গেলে আমি বাঁচব না। এই কথা শুনে আয়াত মুখ ফুলিয়ে বসে থাকে। তবে গত দিন থেকে আয়াতের মধ্যে দেখা যাচ্ছে এক নতুন রকমের বাহানা। সে একটা বেবি চায়। অনুভব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। আয়াত যখন রাগ ও দুঃখ নিয়ে ব্যাপারটা বলে, অনুভব তখন মজার ছলে উত্তর দেয়, অনলাইন শপ থেকে অর্ডার করে নিস। এই কথা শুনে আয়াত রীতিমতো ফায়ার হয়ে যায়, আর রাগেক্ষোভে চলে যায় মামার বাড়িতে। তবে রাতে অনুভব আয়াতের মামার বাড়িতে উপস্থিত হয়। আয়াতকে নিয়ে বাসার আসে। সকাল থেকে আয়াত বিভিন্ন ব্যস্ত। পুরো ম্যানশনে আয়াত ও অনুভব রয়েছে। অহমিকা শেখের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। বয়স বেড়েছে, তাই বাড়ির সমস্ত দায়ভার আয়াতকে দিয়েছে। ইব্রাহিম শেখ অহমিকা শেখের এখন বেশিরভাগ সময় কাটে অবসরে। গল্পগুজব করে। তাই তারা এবার গ্রামে গিয়েছে, অনেক বছর থেকে কর্মব্যস্ত জীবনে গ্রামে যাওয়া হয়নি। অনুভব নিজের জবটা ছেড়ে দিয়েছে। তবে এনামুল হককে বলেছেন সে কোন কাজে আদমান কায়েসকে ডাকবেন, আদমান কায়েস উপস্থিত হবে। আয়াত পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরেছে। বেলা 11টার দিক রান্না বান্না শেষ করে নেয়। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না। খেতে পারে না। বমি করে শেষ করে দেয়। আয়াত ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজেকে নতুন এক রূপে দেখছে সে। কিছু পাওয়া, কিছু পূর্ণতা। অনুভব বাইরে থেকে ভিতরে আসে, ড্রয়িং রুমে বসে পড়ে। আয়াত ঠান্ডা পানি এনে দেয়। পানিটুকু খেয়ে নেয়। আয়াত বলল, আপনাকে একটা কথা বলার ছিল। অনুভব আয়াতকে টেনে ধরে নিজের কাছে আনে, তারপর আয়াত গলায় চুমু দিয়ে বলে, বল, কি বলবি? আপনাকে একবার বলেছিলাম আপনাকে আমি ম্যানশনে দেখেছিলাম। আমাদের জানা মতে তখন আপনি বিদেশে ছিলেন। কিন্তু আমি সত্যি দেখেছিলাম। দেখেছিস তো? মানে মানে হলো আমি বিদেশ যাওয়ার 1 বছর পরে ফিরে এসেছিলাম। ওখানে অফিসিয়ালি কিছু কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু বাসায় বলেছি পড়াশোনার বিষয়। কারণ প্রফেশনাল লাইফটা সিক্রেট ছিল। তবে একটা কথা জানিস, তোর বাবা আমার বিষয়ে এসব জেনেও আমার সাথে তোর বিয়ে দিয়েছিল। কিন্তু তোকে বিয়ে করার প্ল্যানটা আমার ছিল। আমার ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল। কতবার এসেছি তোর নিকট তোর অজান্তেই।
বাই দা ওয়ে, তুই কিন্তু ভালো নাচতে পারিস। আয়াত বিস্ময়ে বলে, কে বলল আপনাকে? আপনিই তাহলে সেই রাতে জানালার পাশে ছিলেন। আমি যে নাচ করছিলাম। অনুভব মৃদু হাসে। আয়াতের নাকে নাক ঘষে দিয়ে বলে, হুম। আপনি আমায় শাসিয়েছিলেন, তাই না? নাচার জন্য। হুম। এবার অনুভব আয়াতের দিকে ভালো করে তাকায়। নতুন শাড়ি, আলতো সাজ। বলে ওঠে, আজ তোকে অন্যরকম লাগছে, লাভ বার্ড। কাহিনী কি, প্রেমে পড়েছিস নাকি আবার নতুন করে? কে সেই ভাগ্যবান? বল, কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। আয়াত হেসে ফেলে, চোখে মুখে কিশোরীর চপলতা। বলে, পড়েছিলাম অনেক আগেই। কিশোরী বয়সের প্রথম প্রেমিক, আমার জামাই মহাশয়ের। অনুভব হেসে বলে, তাই? আয়াত উত্তর দেয়, হুম ভাই। অনেকক্ষণ ধরে আয়াত যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না। তার চোখে মুখে এক অদ্ভুত উসখুস ভাব। বিষয়টা টের পেয়ে অনুভব অবাক হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি মনে হচ্ছে, আয়াত? এমন করে তাকাচ্ছিস কেন? আয়াতের শরীর হঠাৎ কেঁপে উঠে। কাপা হাতে অনুভবের হাত ধরে। অনুভবের কপালে ভাঁজ পড়ে সে বুঝতে পারছে কিছু একটা সিরিয়াস ব্যাপার আছে। আয়াত আস্তে করে হাতটা নিজের পেটের ওপর রাখে, একটা নাজুক হাসি খেলে যায় তার ঠোঁটে। প্রথমে কিছুই বুঝতে পারে না অনুভব, কিন্তু পরমুহূর্তেই কিছু মনে হতেই চট করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলে, আউ। আয়াত মৃদু মাথা নাড়ে, চোখে জল, ঠোঁটে লাজুক হাসি। ফু। মুহূর্তেই অনুভব আয়াতকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, আয়াত, আমি বাবা হচ্ছি। এক অপার শান্তি আর উচ্ছ্বাসে তার চোখ ভরে ওঠে। যেন এই ছোট্ট খবরটাই তার পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। সে ধীরে আয়াতের পেট থেকে শাড়িটা সরিয়ে আদুরে চুমু খায় একের পর এক। বাহ, লাভ বার্ড, আমি সত্যি বাবা হচ্ছি। আমাদের একটা ছোট্ট প্রাণ আসছে। ও আমার আঙুল ধরে হাঁটবে, আমাকে বাবা বলে ডাকবে। আমি কি করব কিচ্ছু বুঝতেছি না। আয়াত অবাক হয়ে শুধু অনুভবের পাগলামি আর আবেগ দেখছে। তার চোখে এখন শুধুই ভালোবাসার আলো। অনুভব হঠাৎ আয়াতকে কোলে তুলে নেয়, যেন বিশ্বজয়ের আনন্দে ভাসছে। তোর প্রেমে পড়াটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। আমি তোকে ভালোবেসে কোনো ভুল করিনি, আয়াত। তুই আমার, আর এবার আমাদের একটা আমরা আসছে, তোর আমার ছোট পৃথিবী। আমার কৈশোর বয়সের ভালোবাসা ভুল নয়। আয়াত অনুভবের বুকের কাছে মুখ লুকায়। ভালোবাসায় ঘেরা সকলের ছোট সংসারে ভরে উঠে সুখানুভূতি। জীবন চলছে ভালোবাসাময়। এই ভালো এই খারাপ। ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব। তুমি আমি মিলে দুজনেই মনটাকেও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোটখাটো করি ভুল চোখ। তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি ভিজব দুজনে খুব। ভরসা দিলে। অতঃপর কেটে গিয়েছে অনেক বসন্ত, বছরের পর বছর, যুগের পর যুগ। ভালোবাসাময় ভালোবাসার মৌসুম। তারপর তিথি মেয়েটার কি হলো? আর সিফাতেরই বা কি হলো? কৌতূহলভরা কণ্ঠে কথাটি শাফিউদ্দিন তালুকদারের উদ্দেশ্যে বললেন অরুণাভ সরকার নামের ছেলেটি। শাফিউদ্দিন তালুকদারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কাঠের তৈরি পুরনো এক চেয়ারে বসে আছেন শাফিউদ্দিন তালুকদার, ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, যার চোখে মোটা ফ্রেমের চশমা। শরীরের চামড়া অনেকটা কুঁচকে গিয়েছে। বয়সের সাথে সাথে শরীরে গুজে গিয়েছে, মাথা ভর্তি সাদা চুল। দেখেই বোঝা যাচ্ছে ইয়াং বয়সে তিনি অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিলেন। হাতে ধরা রয়েছে একটি ভারী, কয়েক বছর আগের পুরনো বই। মলাটে লেখা ভালোবাসার মৌসুম, বইটি তার নিজের লেখা। সাথে চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। তার পাশে বসে আছে অরুণাভ ছেলেটি। 3 মাস হলো জয়েন করেছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বয়স প্রায় 30, তাগড়া শরীর, ছিমছাম চেহারা, কথাবার্তায় মেধার ছাপ স্পষ্ট। দায়িত্বশীলতায় ওর মতো যুবক আজকাল খুব কম দেখা যায়। শাফিউদ্দিন তাকে বেশ পছন্দ করেন। ছেলেটি যেন তার একাকিত্বে সঙ্গী হয়ে উঠেছে এই অল্প দিনেই। অরুণাভের প্রশ্ন শুনে শাফিউদ্দিন বই থেকে চোখ সরিয়ে আনলেন। চোখ থেকে চশমাটি খুললেন, তারপর ক্লান্ত চোখ দুটি আঙুলের মাঝে চেপে ধরলেন। বিগত কয়েকটা ঘন্টা থেকেই তিনি অরুণাভকে এই বইয়ের কাহিনীটা শোনাচ্ছিলেন। অরুণাভ বেশ খেয়াল করত শাফিউদ্দিন এই বইটি বার পড়তেন। তাই কৌতূহল নিয়েই প্রশ্ন করে বইয়ের কাহিনী সম্পর্কে জানার জন্য।
তাই শাফিউদ্দিন অরুণাভকে বইয়ের শুরু থেকে পড়ে শোনাচ্ছিলেন। ইদানিং চোখের সমস্যাটা বেশ বেড়েছে, ঝাপসা দেখান, ব্যথা করে প্রায়শই। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলেন। চারপাশে নেমে এলো এক ধরনের মৌনতা। 2-1 মিনিট পর সোজা হয়ে বসলেন। চোখ খুলে সামনে তাকালেন। অরুণাভ তখনও প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে, তার দিকে উত্তরের অপেক্ষায়। শাফিউদ্দিন বলে উঠলেন, ইদানিং তোমার জানার আগ্রহটা খুবই বেড়েছে অরুণাভ। অরুণাভ হেসে বলল, বইয়ের কাহিনীটাই এমন স্যার। যেন কল্পনা নয়, মনে হচ্ছে সবকিছু বাস্তব ছিল। প্রত্যেকটা ঘটনা, তার বিবরণ এতটাই প্রখরভাবে লেখা, যেন কয়েক মুহূর্তের জন্য আমি নিজেকে সেই জায়গায় অনুভব করছিলাম। শাফিউদ্দিন তালুকদার অরুণাভের কথা শুনে সামান্য স্মিত হাসলেন। কিছুক্ষণ চুপ থেকে অরুণাভ আবার প্রশ্ন করল, স্যার, তিথি আর সিফাতের কি হলো বললেন না তো? শাফিউদ্দিন বইটি বন্ধ করে সামনে রাখা টেবিলের ওপর রাখলেন। তারপর দৃঢ় স্বরে বললেন, আজ না হয় এখানেই থাকুক। বইয়ের গল্প তো শেষ। অরুণাভ কিছুটা আবেগ নিয়ে বলে উঠল, না স্যার, গল্পটা তো শেষ হয়নি। কোথাও একটা অসমাপ্ত রয়ে গেছে। তিথির অবস্থা ভালো ছিল না, আর সিফাত, সে তো ভালোবাসাও পেল না। হঠাৎ করে সে হারিয়ে যাবে, এমনটাই শুধু দেখানো হয়েছে। কিন্তু আসলে তা অসমাপ্ত। কারণ সব চরিত্রের শেষ দেখানো হলেও তাদের শেষ হয়নি। অরুণাভের এই যুক্তি শুনে শাফিউদ্দিন কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, এই জন্যই তো তোমায় আমার ভালো লাগে। কিন্তু আজ নয়, অন্যদিন বলবো বাকি গল্পটা। অরুণাভ শুনছিল না। চোখে মুখে জেদার কণ্ঠে অনুরোধ নিয়ে বলল, আজই বলুন স্যার। আমার মনে হচ্ছে তিথি আর সিফাতের গল্পটা খুব বেশি দীর্ঘ হবে না। এখন যদি আপনি না বলেন, আমার ঘুম উধাও হয়ে যাবে। মাথায় শুধু সেই কথাগুলো ঘুরপাক খাবে। আগ্রহ থেকে যদি না জানতে পারি, শান্তি পাবো না আমি। তাছাড়া আপনি আবার কখন বলবেন? 2 দিন পর তো আপনার ফ্লাইট। আপনার ভাতিজা নওহান আজাদ টিকিট বুক করেছে। তার আগেই অফিসিয়ালি মিটিং আছে, 2 দিন আপনাকে তো তাতেই থাকতে হবে। আজ ছুটির দিন, তাই আজই শেষ করুন স্যার। শাফিউদ্দিন তালুকদার একটু চুপ করে রইলেন। চোখে ক্লান্তির ছায়া, কিন্তু অরুণাভের অনুরোধে হয়তো হার মানলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, চলো, এক জায়গায় যাওয়া যাক। অরুণাভ কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, গল্পটা? শাফিউদ্দিন হালকা হাসলেন। আরে, আগে চলোই না। অরুণাভ আর কিছু না বলে গাড়ির ড্রাইভিং সিটে বসে। শাফিউদ্দিন তার পাশে বসে একটা ঠিকানা দেন। গাড়ি চলতে শুরু করে। শহরের কোলাহল পেরিয়ে এক সময় থামে। গাড়ি থেকে নামতেই অরুণাভ থমকে দাঁড়ায়। স্যার, এটা তো কবরস্থান। গলায় হতবাক সুর। শাফিউদ্দিন শান্ত ভঙ্গিতে বলেন, চলো আমার সাথে। তারা ধীরে ধীরে হেঁটে গিয়ে এক কবরে থামে। অরুণাভের দৃষ্টি সাইনবোর্ডে আটকে যায়। সেখানে লেখা তিথি নামটি দেখে তার শরীর জমে আসে। চোখে বিস্ময় আর হৃদয়ে তীব্র ধাক্কা। স্যার, এই নামটা তো। শাফিউদ্দিন চোখ না সরিয়ে শুধু বললেন, হুম। তারপর দীর্ঘ এক দৃষ্টিতে কবরটির দিকে তাকিয়ে বললেন, মেয়েটার ক্যান্সার হয়েছিল। কিন্তু কাউকে কিছু বলেনি। যখন ধরা পড়ে, তখন সেটা ছিল লাস্ট স্টেজ। বাঁচার আশা ছিল না। জীবনকে আঁকড়ে ধরার আগ্রহও তেমন ছিল না। নির্বেই ঝরে পড়েছে সে। একটু থেমে নিঃশ্বাস নিয়ে আবার বলেন, তবে জানো অরুণাভ, তিথির ভালোবাসাটা সত্যি ছিল। একজনকে ভালোবেসে গেছে নিঃস্বার্থভাবে। সে ভালোবেসে হারেনি, বরং ভালোবাসাকে ভালো রাখতে জিতেছে। সে জানতো তার সময় ফুরিয়ে এসেছে। তাই প্রিয় মানুষটির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। সে দুনিয়াতে চলে গেছে, কিন্তু ভালোবাসাটা রেখে গেছে অম্লান। ঠিক এই কবরে শুয়ে থেকেও সে যেন বলছে, ভালোবাসা মানে চিরকাল একসাথে থাকা নয়, কিছু কিছু ভালোবাসা ধরা ছোঁয়ার বাইরে অনুভব করে থাকে। অরুণাভ কিছু বলতে পারে না। তার চোখ দুটো যেন কুয়াশায় ভরে আসে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে কি স্যার এই গল্পটি সত্যি ছিল? তিথির চিহ্ন যেহেতু আছে, তাহলে গল্পের সকল চরিত্র হয়তো আছে। আমার গল্পটি শুনেই বাস্তব লেগেছে। আচ্ছা, তারা সকলে কি এই শহরে আছে? শাফিউদ্দিন নির্দ্বিধায় বলল, হুম। অরুণাভ হতবাক হয়ে পড়ে। শাফিউদ্দিনকে বলে, তাহলে তারা কই আছে? আমাকে একটু দেখাবেন স্যার। শাফিউদ্দিন আর দ্বিধা করল না, তাই বলল, চলো।
অরুণাভ শাফিউদ্দিন তালুকদারকে নিয়ে এলো শেখ ম্যানশনের সামনে। আগের শেখ ম্যানশন আর এখনকার ম্যানশন যেন বদলে গিয়েছে। ঘষামাজার করে নতুন রূপ দিয়েছে। গেটের কাছে বাগানবিলাস গাছটির ফুলে ফুলে ভরে উঠেছে। অরুণাভ আজ যেন শখের উপর শখ খেয়ে যাচ্ছে। কৌতূহল যেন আরো বেড়ে যাচ্ছে। শাফিউদ্দিন তালুকদার অরুণাভকে নিয়ে ভিতরে আসে। আজ অনুভবের ছেলে ঈশান দেশে ফিরেছে। তাই আজ শেখ ম্যানশন ভরপুর হয়ে গিয়েছে। রুবায়েত, ঈশা ও তাদের মেয়ে রিখিয়া, আহান, ফারহা ও তাদের ছেলে ফাইয়াজ এসেছে। মজার বিষয় হচ্ছে অনুভবের মেয়ের অনুরিতার সাথে আহানের ছেলের বিয়েও হয়েছে। আহান অনুভবের বিয়ের নাচার আফসোসটা পূরণ হয়েছে। বাপ বেটা মিলে নাচতে নাচতে বউ নিয়ে গিয়েছে। শাফিউদ্দিন তালুকদার সবার সাথে অরুণাভের পরিচয় করিয়ে দেয়। অরুণাভ যেন বিস্ময়ে তাকিয়ে থাকে। কল্পনার বাস্তব দেখে যেন চোখের পলক ফেলতে ভুলে যায়। দীপ্তি শিখায় তাকিয়ে থাকে সবার দিকে। আয়াত সকলের জন্য নাস্তা এনে টেবিলে রাখতে রাখতে বলে, লেখক ভাইয়া, আপনি এভাবেই কাটিয়ে দিলেন, বিয়েটা করলেন না? আমরা কত আশায় ছিলাম। বিয়ের সাথে আপনার বিরোধ কিসের ছিল? সময়ের সাথে সাথে যেন আয়াতের মাঝে পরিবর্তন হয়েছে। আগের সেই ঘনকালো চুলের অধিকারিণী মেয়েটা এখন বয়স্কতে রূপান্তর হয়েছে। মাথার চুলগুলো পাক ধরেছে। 2 সন্তানের জননী হয়েছে। ফাইয়াজের মতো একজন মেয়ে জামাই পেয়েছে। আয়াতের কথা শুনে হাসে মাত্র। বলার কিছুই নেই। এখানে আসলেই এই কথাটা বরাবরই শুনতে হয়। প্রেক্ষিতে শুধু শাফিউদ্দিন তালুকদার মুচকি হাসেন। তার হাসির মধ্যে যেন লুকিয়ে থাকে হাজারো অপ্রকাশিত কথা। সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। অরুণাভ শাফিউদ্দিন তালুকদারের দিকে তাকিয়ে বলল, স্যার, কল্পনার থেকেও বাস্তবে ওনাদের ভালোবাসা অনেক বেশি সুন্দর। কিন্তু একটা জায়গায় খটকা লাগছে, সিফাত পরবর্তীতে কোথায় গেল? আর তিথি আর সিফাতের কাহিনী লেখায় নেই কেন? শাফিউদ্দিন তালুকদার কিছু বললেন না। শুধু মুখে এক প্রশান্ত, গভীর হাসি ছড়িয়ে পড়ল। চোখে এক রহস্যময় দীপ্তি। অরুণাভ তাকিয়ে আছে তার দিকে একটা বোকা, বিভ্রান্ত দৃষ্টিতে। তারপর বলেই ফেলল, স্যার, আপনি হাসছেন যে? শাফিউদ্দিন তালুকদার বললেন, আমার নাম কি? শাফিউদ্দিন তালুকদার। শাফিউদ্দিন তালুকদার বললেন, আমি বিয়ে করেছি। অরুণাভ মাথা নেড়ে বলল, না। শাফিউদ্দিন তালুকদার তার কণ্ঠে এক গভীর আবেগ নিয়ে বললেন, তুমি বড্ড বোকা অরুণাভ। অরুণাভ কাপা গলায় প্রশ্ন করল, মানে? শাফিউদ্দিন তালুকদার বললেন, আমি শাফিউদ্দিন তালুকদার সিফাত। অরুণাভের এবার যেন মাথা ঘুরতে থাকে। আজ সে যেন একের পর এক চমক পাচ্ছে। তার চোখ আটকে গিয়েছে। বিস্ময় ভরা চোখে বলে, আপনি সিফাত? আপনি সেই প্রেমিক পুরুষ? তাহলে সেটা বইয়ে লেখা নাই কেন? আর আপনার ফুল নামও তো বইয়ে ছিল না। তিতির পরিণতি লিখতে গেলে সিফাতকে নিয়ে লিখতে হতো। এতে আমায় প্রশ্নের মুখোমুখি হতে হতো। সকলের জানার আগ্রহ থাকতো কে সেই এলোকেশী। আমি সেই প্রশ্নের মুখোমুখি হতে চাইনি। এই প্রশ্নের উত্তর দিলে আমি সেই এলোকেশীর সামনে দাঁড়াতে পারতাম না। সেও যদি জানতো অস্বস্তিকর পরিবেশ হতো। তাই লিখিনি। ওটা আমার সুপ্ত ভালোবাসা। যার খোঁজ নেও না জানুক। অরুণাভ বলল, এভাবে কাউকে ভালোবাসা যায়? যার জন্য আপনি একাকী এই জীবন কাটিয়ে দিলেন? অবশ্যই যায়। কিছু কিছু ভালোবাসা যা প্রকাশ করা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। আর আমি যদি অন্য কাউকে নিজের সঙ্গিনী করতাম তাহলে এলোকেশীকে কেমন ভালোবাসলাম। আপনি আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ। মানুষ অজুহাতে ছেড়ে যায়, আপনি এক পলক দেখেই ভালোবেসে গেলেন। আচ্ছা, এই বইয়ের আর কপি কি নেই? আমি আসলে খুঁজেছিলাম। না, এটার একটাই কপি। আমি চাইনি কেউ ছুঁয়ে দেখুক। এখানে অ্যালোকেশীর অস্তিত্ব আছে। ওই যে বললাম না, প্রশ্নের মুখোমুখি এক কপি বইয়ের জন্য আমায় অনেকেই জিজ্ঞেস করেছিল। তবে আমি যখন থাকবো না তখন অনেকের হাতে পড়ে যাবে বইটা, হাজার হাজার কপি বের হবে। আমি যে ভালোবেসে সেই এলোকেশীর কাছে অপরাধী হয়ে যাব। তাই উল্লেখ করিনি। তাদের কথার মাঝেই অরুণাভের ফোন বেজে উঠে। শাফিউদ্দিন তালুকদার বলেন, গার্লফ্রেন্ড। অরুণাভ হাসি মুখে জবাব দেয়, আগে গার্লফ্রেন্ড ছিল, এখন হবু বউ। ধরো। অরুণাভ কল তুলতেই ওপাশ থেকে অনন্যা বলে উঠে, কই তুমি সরকার সাহেব? আমি রেডি হয়ে কতক্ষণ থেকে বসে আছি। এই তো আসছি আমি। তুমি ক্যাফেতে চলে আসো। কেমন? একা যাব?
তুমি নেই, একা গিয়ে করবোটা কি? তুমি আমায় ভিতর থেকে অনুভব করো, আমায় পাবে। কি সব বলছো তুমি? সিনেমা দেখছো নাকি? আচ্ছা তুমি আসো, আমি যাচ্ছি। বলেই ফোন কেটে দেয়। শাফিউদ্দিন তালুকদার বললেন, তোমার কোথাও যাওয়ার প্ল্যান ছিল অরুণাভ? হ্যাঁ, আসলে বিয়ের কেনাকাটা 3টায় বের হতে চেয়েছিলাম। তবে আপনার গল্পটির কাহিনী শোনার লোভ সামলাতে পারিনি, তাই ছুটে এসেছি। সে একটা কার্ড বের করে বলে, আপনাকে কিন্তু আসতে হবে স্যার। আসবো। এখন চলো। কোথায় যাবেন স্যার? শান্তি নিবাস। গাড়িটি থামে শান্তি নিবাস এর সামনে। শহরের কোলাহল পেরিয়ে এখানে এসেছে সে, নিভৃত এক প্রান্তে, নির্জনতা আর প্রকৃতির মিশেলে গড়া এক শান্তিপূর্ণ আশ্রয়। গেটের গায়ে কাঠের ফলকে লেখা শান্তি নিবাস। গাড়ি থেকে নামলেন শাফিউদ্দিন তালুকদার। ছুটির দিনগুলোতে এই বাড়িই তার নীরব আশ্রয় হয়ে ওঠে। এখানে এসে তিনি ডুবে যান পুরনো দিনের স্মৃতির সাগরে। অরুণাভ বিদায় নেয়। শাফিউদ্দিন তালুকদার কাঠের তৈরি সেই বাড়িটির ভেতরে প্রবেশ করেন। ঘরের এক কোণে জানালার পাশে রাখা চেয়ারটিতে বসেন। তিনি হাত বাড়িয়ে বইয়ের ভাঁজে রাখা একটি পুরনো ছবি বের করেন। ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘনিশ্বাস ফেলে মৃদু স্বরে বলেন, তোমায় দেখার পর আমার আর কাউকে ভালো লাগেনি, এলোকেশী। তাই তো সঙ্গীহীনভাবে একাকী জীবন কাটিয়ে দিলাম। তোমায় এক পলক দেখার লোভে আজও তোমার দ্বারে ছুটে যাই কারণে অকারণে। ভালোবাসার মৌসুমে তুমি আমার বুকের ভিতর ঝড় তুলে দেওয়া সেই একজন, যাকে আমি কখনোই মুছে ফেলতে চাইনি। তাই তো আজও তোমায় একটু দেখেই বেঁচে আছি। আমার ভালোবাসার অপূর্ণতার মাঝেও তুমি আমার প্রাপ্তি। সমাপ্ত। গল্প ভালোবাসার মৌসুম। লেখনীতে জান্নাতুল ফেরদৌস।